ওকে, তাহলে আজকে হচ্ছে আমাদের টেন্সের আরো একটা ক্লাস। আমরা লাস্ট ক্লাসে হচ্ছে দেখেছিলাম প্রেজেন্ট টেন্স নিয়ে বিস্তারিত, প্রেজেন্ট টেন্স নিয়ে পুরো বিস্তারিত দেখেছিলাম। আজকে আমরা চেষ্টা করব পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স নিয়ে, পাস্ট এবং ফিউচার টেন্স নিয়ে বিস্তারিত দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং যে রুল আমি আমার ক্লাস শেষে আবার একটু সামারাইজ করে দেব কোন কোন রুলগুলো আমাদের মাথায় রাখতে হবে, সেগুলো থেকে ইনশাআল্লাহ প্রশ্ন আসবে, এর বাইরে থেকে আসবে না আশা করি ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা প্রেজেন্ট টেন্সে যে চারটা পড়েছি সেটা ভালোভাবে মাথায় রাখবো। পাস্ট টেন্সের মেইনলি হচ্ছে আমাদের তিনটা, আর ফিউচার টেন্সের মেইনলি হচ্ছে একটা, আর আর একটু যদি চিন্তা করি তাহলে দুইটা। তাহলে 12 প্রকার শব্দগুণ আমাদের এডমিশনের এমসিকিউর জন্য লাগে না। তো আমরা প্রথমে শুরু করছি পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে। স্ট্রাকচার সবাই জানেন, এখানে একটা মাথায় রাখতে হবে। আমাদের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার যখন হয় তখন হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম। যেমন গো, গো এর সেকেন্ড ফর্মটা কি? ওয়েন্ট। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ স্ট্রাকচারের মধ্যে হচ্ছে। কিন্তু যখন আমরা নেগেটিভ কিংবা ইন্টারোগেটিভ করব তখন অক্সিলারি ভার্বটা ডিড হয়, ডিড হয়। আর পরবর্তী যে মেইন ভার্বটা হয় সেই মেইন ভার্বের বেস ফর্মটা ব্যবহার করতে হয়। বুঝতে পারছেন এখানে কথাটা? এখানে এসে আপনারা একটা সমস্যা সবাই ভুল করে থাকেন, সেটা হচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে, দুইটা ফার্স্ট টেন্স। এই যে আমরা ডিড, এটা অক্সিলারি ভার্ব যেটা, সেটাও ফার্স্ট টেন্স। এবং পরবর্তীতে ভার্বের যে আরেকটা ফর্ম ব্যবহার করব যেমন ওয়েন্ট, সেটাও কিন্তু ফার্স্ট টেন্স। তাহলে দুইটা ফার্স্ট টেন্স একসাথে হবে না। তাহলে একটা বাক্যের মধ্যে এটা যদি এটা যেহেতু হচ্ছে আমাদের ফার্স্ট টেন্সের মধ্যে আছে, সেজন্য এটা বেস ফর্মে আমাদের ব্যবহার করতে হয়। তাহলে এই বিষয়টা একটু মাথায় রাখবেন, নেগেটিভ এবং ইন্টারোগেটিভের মধ্যে আমাদের অক্সিলারির পরে কোন ফর্মটা হবে বলেন তো? ভার্বের কোন ফর্ম? বেস ফ্রম। বেস বেস। ফ্রম হয়। ডিটের পরে ভার্বের বেস ফর্মটা হবে। যেমন আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটা করলাম। আই ডিড নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করিনি। এটা হচ্ছে আমাদের, দেখেন, এটা হচ্ছে আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে, আর এটা হচ্ছে ডিড অক্সিলারি, এখানে অক্সিলারি হিসেবে ব্যবহার হয়েছে। পরবর্তীতে ভার্বের এটা কোন ফর্ম? 1 নম্বর ফর্ম ব্যবহার হয়েছে। ঠিক আছে, তো এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। আর ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ডের ক্ষেত্রে এই বিষয়টা আবার আজকে আবার একটু মনে করে দিচ্ছি। হু যদি হয়, হু এর পরে যদি আসে তাহলে এরপরে কোন ফর্ম হবে বলেন তো? সরাসরি ভার্বের সেকেন্ড ফর্মটা হু এর ক্ষেত্রে। হু এর ক্ষেত্রে সরাসরি কোন ফর্মটা বলেন? ডি2। সেকেন্ড ফর্ম। সেকেন্ড ফর্ম। কিন্তু হু ছাড়া অন্যান্য ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড যদি হয়, যেমন হোয়াট ডিড ইউ ওয়াচ, অথবা হি ওয়াচ, সে কি দেখলো, তাহলে এখানে প্রথম ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড, তারপর হচ্ছে আমাদের এখানে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপর মেইন ভার্বটা, তাই না? জি স্যার। সেম ভাবে আমাদের হোমের ক্ষেত্রে এটা, সেম ভাবে ওয়েন এর ক্ষেত্রে, জাস্ট হু এর ক্ষেত্রে একটু আমাদের ব্যতিক্রম। ওকে, এখন আমরা যে বিষয়টা শিখলাম এখানে, সেটা কি শিখলাম? এক কথায় যদি আমি এতটুকু যা যা আলোচনা করলাম সেটা যদি এক কথায় বলি আপনাদেরকে, ফার্স্ট ইনডিফিনিট টেন্স স্ট্রাকচার হচ্ছে প্রথমে প্রত্যেকটা বাক্যের সাবজেক্ট থাকবে, এরপরে ভার্বের সেকেন্ড ফর্ম হবে অ্যাফার্মেটিভ স্ট্রাকচারে। আর নেগেটিভ স্ট্রাকচারে কেমন হবে? একটা সাবজেক্ট থাকবে, তারপর হচ্ছে ডিড, আর নেগেটিভ হলে নট, আর এরপর ভার্বের 1 নম্বর ফর্মটা। আচ্ছা, এখন আপনারা আমাকে জাস্ট জাস্ট এই বাক্যটা একটু প্যাসিভ ফর্ম করে দেন। যেমন আই ওয়াচড দ্য ফুটবল ম্যাচ, দ্য ফুটবল, অথবা দ্য ম্যাচ লিখলাম জাস্ট। তাহলে এই বাক্যটার প্যাসিভ ফর্মটা কেমন হবে? তাহলে প্যাসিভ স্ট্রাকচারটা আপনারা একটু মাথায় রাখেন, প্যাসিভ স্ট্রাকচারটা যেভাবে হবে সেটা কিরকম? দা প্যাসিভ স্ট্রাকচারটা হবে দা ম্যাচ। সাবজেক্ট, যেটা অবজেক্ট যেটা আছে সেটা সাবজেক্টের স্থানে, দ্য দা ম্যাচ। ওয়াচ। আর এখানে হচ্ছে চলে গেল, এরপরে হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার হয়, আর এরপরে ভার্বের 3 নম্বর ফর্মটা ব্যবহার হয়। ঠিক আছে, তো এই জন্য আমাদের এখানে হয়েছে ওয়াজ, আর বাই মি সেটা আমাদের হবার কথা ছিল। তাহলে ভাইয়ারা, আমাদের আমাদের
ফার্স্ট ইনডিপেন্ডেন্ট টেন্সের স্ট্রাকচারের মধ্যে হচ্ছে অক্সিলারি ভার্ব ওয়াজ আসে অথবা ওয়্যার আসে সাবজেক্ট অনুসারে, আর পরবর্তী ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার হয়। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে আমাদের কিসের স্ট্রাকচার? indefinite, ফার্স্ট indefinite. টেন্সের প্যাসিভ সেন্টেন্সের স্ট্রাকচার। এটা নিয়ে আমাদের ভয়েস থেকে যেহেতু একটা প্রশ্ন আসে, তাই আমরা পরবর্তী ভয়েস নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, তো এটা বিষয়টা দেখলাম আমরা। এখন যদি ব্যবহারের দিক থেকে যদি বলি, ব্যবহারের দিক থেকে ফার্স্ট ইনডিফিনিটিভ কাকে বলে? অতীতকালে কোনো কাজ হয়েছিল, হ্যাঁ, বুঝাতে ভার্বের যে রূপটা আমরা ব্যবহার করি সেক্ষেত্রে ভার্বে ফার্স্ট ইনডিফিনিট টেন্স বলে। তো এক্ষেত্রে হচ্ছে 1 নম্বর, অতীতকালে কোনো সময়ের কথা উল্লেখ থাকবে, সাল কিংবা সময়, সাল কিংবা সময়। যেমন এখানে আমাদের এই বর্তমান হচ্ছে 2024 সাল। তো বাংলাদেশের প্রথম বাংলাদেশ 1 যেটা আমরা এখন বর্তমান বলছি, বাংলাদেশ 1 সেটা কবে হয়েছিল? 1971, তাই না? তাহলে বাংলাদেশ Yes. 1971 সালে স্বাধীন হয়েছিল। তো এটা 1971 সাল অতীতকালের সময় না? অতীতকালের সময় না? অতীতকালের জি সময়। স্যার। তাহলে এই জন্য এটা এখানে আমাদের এই ভার্বটি হয়েছে বিকেম, বিকাম থেকে এটার বিকেম বিকেম হয়েছে। মানে ভি2 হয়েছে। I was born in 1998, 1998 সালে আমি জন্মগ্রহণ করেছিলাম। এই 1998 এটা অতীতকালের সময় না? জি স্যার। অতীতকালের সময়। যেহেতু এটা অতীতকালের সময়, তাই আমাদের এখানে এটা কি হয়েছে? ফার্স্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার হয়েছে। এখন আপনাদেরকে একটা আমি অনুবাদ দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, একটা অনুবাদ দিচ্ছি। সেটা হচ্ছে টেক্সট হ্যাক্স 2020 সালে প্রকাশিত হয়েছিল। এটা আপনারা একটু লেখেন, আমি বাংলা লিখছি। হ্যাঁ, আপনারা একটু কমেন্টে লেখেন, আমি এটা তাহলে আপনাদের দেখে দেখে আমি লিখবো। টেক্সট হ্যাক্স 2020 সালে প্রকাশিত হয়েছিল। 2020 সাল যেহেতু বর্তমান থেকে কোন সময় এটা? অতীতকালীন সময়, তার মানে যেটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। তারপর ইন 2000, আর এখানে সাবজেক্ট হবে টেক্সট হ্যাক্স, সাবজেক্ট হবে টেক্সট হ্যাক্স। হ্যাঁ, টেক্সট হ্যাক্স। এরপরে এখন ভার্বটা আপনার এখন প্রকাশিত হয় হচ্ছে Was published. ওয়াজ পাবলিশ। Text was published in Published. 2020. এটা প্যাসিভ হয়েছে কেন? কারণ টেক্সট হ্যাক্স তো নিজে নিজে প্রকাশ হয় নাই, কেউ একজন করছে। নাম কি তার? হাসান হাসান জামান স্যার। আচ্ছা, তো এই জন্য এটা প্যাসিভ ফর্ম করতে হয়েছে, এই জন্য এটা প্যাসিভ করতে Passive হয়েছে। ঠিক আছে, তার মানে টেক্সট জি। হ্যাক্স 2020 সালে প্রকাশিত হয়েছিল, এই জন্য এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আমাদের ব্যবহার হয়েছে। আচ্ছা, তাহলে 1 নম্বর আমরা শিখলাম কি? অতীতকালের কোনো সময়ের কথা যদি আমাদের উল্লেখ থাকে সেই ক্ষেত্রে সেটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার হয়। 2 নম্বর, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। এরপরে যদি সাবজেক্ট এবং ভার্ব হয়, আই রিপিট, এরপরে কি হয় ভাইয়া বলেন তো? সাবজেক্ট এবং ভার্ব। Subject এবং verb. ক্ষেত্রে আমাদের বাক্যটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন ইট ইজ টাইম উই মেট, এই যে দেখছেন, এটা মিট থেকে আমাদের মিট থেকে আমাদের এটা হয়ে গেল ফার্স্ট ফর্ম মেট। তারপর ইট ইজ হাই টাইম আই ট্রাভেল টু রংপুর। এখন আমাদের যদি এখানে সাবজেক্টে না থাকতো তাহলে কি হইতো বলেন তো? 2 plus V1. 2 প্লাস ভি হচ্ছে আমাদের ইনফিনিটিভ হইতো। তার মানে উই ট্রাভেলড এর জায়গায় বা আই ট্রাভেলড এর জায়গায় কি হইতো? 2 plus V1. To travel. টু ট্রাভেল। আচ্ছা, স্যার কন্ডিশনে পড়ছিলাম। এটা না, এটা কন্ডিশনাল ছিল না বাবা। The right from verbs এর rule ভাইয়া. স্যার হ্যাঁ একটা বই কমপ্লিটিং সেন্টেন্স ছিল হ্যাঁ, ইন্টারে। আচ্ছা, দেখি এই বাক্যটা করো। ইট ইজ, ইট ওয়াজ হাই টাইম, হাই টাইম ড্যাশ ড্যাশ হ্যাড মেড। অপশন এ কি দেব? উই
পাবলিশড আমাদের বইয়ের কথাই বলি না, জি স্যার পাবলিশড গ্রামার হ্যাক্স, আমি জিএইচ লিখি, জিএইচ আজকে প্রকাশিত হয়ে গেছে অলরেডি, আরটা লিখলাম, উই হ্যাড পাবলিশ জিএইচ। হ্যাঁ কোনটা হবে? We published J. We have published হবে We was had আছে published this. হবে we have published হবে হয়ে was হবে থাকে, ইট ইজ না থাকে, যদি ওয়াজ থাকে তাহলে এটা হয়ে যাবে কোন টেন্স ভাই বলেন তো? পাস্ট Perfect. Past perfect. Past perfect. টেন্স। ক্লিয়ার? আচ্ছা, জি ভাইয়া গতকালকে আরেকটা জিনিস আমি দেখাইছিলাম, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এখানকার মধ্যে হাই টাইমের জায়গায় জাস্ট এটা বলছিলাম, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করেছিলাম? ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম, এরকম পরে ইজ আছে, আমাদের ইজ আছে, এরপরে কি ব্যবহার করছিলাম যেন? প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট, আমি এই বিষয়গুলো একটার সাথে একটা পার্থক্য বারবার মনে করে দিচ্ছি আমি, হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট টেন্স ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট। আর যদি ওয়াজ হইতো এখানে, তাহলে কি হইতো যেন? পাস্টে চলে আসতো পাস্ট পারফেক্ট। Past perfect. পারফেক্ট, ঠিক আছে? তাহলে আমরা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমে দিয়ে হয় আমাদের ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে অথবা ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে ফার্স্ট ইনডিফিনিট কখন হবে? ইজ হলে, এটা যেহেতু ই মানে প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে পরেরটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে, আর যদি ওয়াজ হয় পাস্ট পারফেক্টে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসে আরেকটা ব্যবহার, অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ এর অনেকগুলো ব্যবহার রয়েছে, এর মধ্যে অ্যাজ সুন অ্যাজ এর পরে যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটা অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ এর আগে পরে সেম টেন্স হয়, কি বলছে বলেন তো? আগে পরে সেন্টেন্স অ্যাজ সুন অ্যাজ এর আগে এবং পরে সেম টেন্স হয়, কি বলছে আবার বলেন? অ্যাজ সুন অ্যাজ এর আগে আগে পরে পরে As soon same as tense এর আগে পরে same tense হয়। আচ্ছা, তো আমাদের এখানে একটু বাক্য দেখি আমরা, আই ওপেন্ড দ্য ডোর, আমি দরজাটা খুললাম অ্যাজ সুন অ্যাজ আই হার্ড দ্য বেল, তার মানে বেল শোনার সাথে সাথে হচ্ছে, বা শুনতে না শুনতে আমি দরজাটা খুললাম। তাহলে দেখেন এখানে এটা হয়েছে ফার্স্ট টেন্স, ওপেন্ড এটাও ফার্স্ট টেন্স না, এটাও ভার্বের 2 নম্বর ফর্ম, এটাও 2 নম্বর ফর্ম না, দুটো সেম কি না? সেম, সেম। আচ্ছা, এখন এখানে এসে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনারা সবসময় এই অ্যাজ সুন অ্যাজ কে মাঝে দেখবেন, বিষয়টা এমন না, কি বলছি? অ্যাজ মাঝে সুন দেখতে অ্যাজ মাঝে বসতে পারে, আবার অ্যাজ সুন অ্যাজ এটা শুরুতেও বসতে পারে। এখানে শুরুতে না, জি স্যার আবার এটা কোথায় বসতে পারে ভাই? মাঝে বসতে পারে। মাঝে তার মানে বসতে কি, এর আগে যদি ফার্স্ট টেন্স হয় পরেও ফার্স্ট টেন্স, আর এটা এখানে যদি শুরুতে বসে তখন এই যে ক্লজটা শেষ হবে তখন এটা শেষে একটা কমা ব্যবহার করতে হয়, তখন এটা শেষে কি ব্যবহার করতে হয়? কম কমা ব্যবহার করতে হয়। ঠিক আছে? স্যার অনেকটা এন্ড এর মতো না? কিসের মতো ভাই? এন্ড এর আগে পরে এন্ড এর আগে পরে সেম হয় সেটা বলছে ও এন্ডের আগে পরে সেম হয় না, মানে ওটার মতো না। এখানকার মধ্যে আমাদের অ্যাজ সুন অ্যাজ এর সাথে আবার প্রেজেন্ট টেন্স হতে পারে, ওইটাও প্রেজেন্ট টেন্স হবে। আবার একটা জিনিস হবে, অ্যাজ এটা যদি ফিউচার টেন্স হয় তখন দুইটা ফিউচার হয় না, তখন ওপরটা প্রেজেন্ট টেন্স হয়। আচ্ছা আচ্ছা, তারপরে এখানে রিস্ট আছে, তার মানে এখানে আমাদের লেফট, এটা সেকেন্ড ফর্ম, এটাও সেকেন্ড ফর্ম, ঠিক আছে? জি স্যার সেকেন্ড ফর্ম ব্যবহার হয়েছে। তাহলে আমরা কি শিখলাম এখন পর্যন্ত? ইট ইজ মেন, বেশি গুরুত্বপূর্ণ আমাদের অ্যাজ সুন অ্যাজ, যেটা আগে পরে দুইটা ফার্স্ট টেন্স দুইটাই হয়, আর ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট ভার্ব থাকবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ ভার্বের 2 নম্বর ফর্ম হয়। আচ্ছা, এখন আমাদের, আচ্ছা তোমরা এমন এমন একটা কাজের কথা বলো, এমন একটা কাজের কথা বলো যে কাজটা, আমি একটু মিট করো প্লিজ, অতীতকালে তোমরা রেগুলার করতাম বা নিয়মিত করতা, অতীতের অভ্যাস। আমি অতীতে নিয়মিত বই পড়তাম। কে কি করতা বলো তো? স্যার সাইকেল চালাতাম সাইকেল চালাইতা, আর টিভি দেখতাম। আমি স্যার, অতীতে খেলাধুলা করতাম। পড়তা। আচ্ছা, ধরো অভ্যাসের ক্ষেত্রে আমরা যদি বলি, একটা অভ্যাস হচ্ছে খেলাধুলা, ছেলেরা যারা আছে You used to বিকেলবেলা read text hacks. আচ্ছা দেখো, খেলাধুলা করতো বিকাল বেলায়,
আর কেউ কেউ হচ্ছে বললো টিভি দেখতাম, টিভি তখন একসময় ছিল না, এখন তো অ্যাভেলেবল হয়ে গেছে, মোবাইল হয়ে গেছে, সো টিভি দেখা। তো টিভিটা যেহেতু বাসায় দেখতে হয়, তার মানে এটা হয়তো ধরে নিতে পারো রেগুলার, নিয়মিত। আর এই খেলাধুলাটা হচ্ছে তো অনেকের অনিয়মিত। তার মানে আমাদের অভ্যাসটা, কিছু অভ্যাস ছিল যে অভ্যাসটা হচ্ছে আমরা নিয়মিত করতাম, আর কিছু অভ্যাস ছিল যে অভ্যাসটা হচ্ছে অনিয়মিত। এরকম হয় না আমাদের? জি জি স্যার। আচ্ছা, তোমাদের বাড়ির পাশে কারো কি নদী, খাল অথবা এরকম কিছু স্যার, আছে? স্যার। হ্যাঁ জি, আছে, স্যার। নদী রয়েছে। কীর্তন খোলা। হ্যাঁ, তোমার বাসার সাথে একদম। নদীতে কেউ কীর্তন কখনো খোলা নদী স্যার বাসার পাশে। একজন করে বলো বাবা, একজন করে বলো। গোসল করছো, হ্যাঁ। এখন এই গোসলটা যে তুমি করতা, নদীতে গোসল করতা, সেই গোসল কি তুমি রেগুলার করতা? না স্যার। মানে প্রত্যেক দিন হঠাৎ করে জোয়ার আসলে তোমার তো বাসা নিয়ে যেতে পারে, হুম, অথবা ভাটা এসে তোমাকে টেনে নিয়ে যেতে পারে। তো আমাদের এই নদীতে গোসল করা হয়তো আমাদের অনিয়মিত হইতো। মানে মাঝে মধ্যে বন্ধুরা সবাই মিলে একসাথে যে গিয়ে সাথে আহ আমাদের এলাকার পাশে একটা খাল আছে, ওখানে জোয়ার ভাটার পানি আসে। তো ওই খালের মধ্যে আমার এখনো মনে আছে, আমি যখন ক্লাস 6 বা 7-এ পড়ি, তো রমজান মাস, আর রমজান মাসের মধ্যে আমাদের একটা অভ্যাস ছিল, সেখানে হচ্ছে প্রত্যেক রমজানে আমি নতুন জিনিস শিখতাম। 2009 সাল থেকে শুরু হয়ে, 9 সাল প্রথম রমজান হলো। রমজান মানে 2009 সালে তখন আমি ক্লাস 5-এ পড়ি। তো 9 সালে হচ্ছে আমাদের প্রথম, আমাদের সময়ে প্রথম আহ পরীক্ষা শুরু হয়েছে, পিএসসি যে পরীক্ষাটা আছে না, ক্লাস 5-এর একটা পরীক্ষা, তোমাদের হয়েছে স্যার। হয়তো। তো সমাপনী আমাদের সময় এটা প্রথম শুরু হয়েছিল। আমাদের সময় আমরা মাদ্রাসায়, এটা আসে না, আমি মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড, তো সো মাদ্রাসায় আসে না, স্কুলে এটা ছিল। তো আমাদের সময় ছিল প্রত্যেকটা মাদ্রাসা থেকে ভালো কয়েকজন শিক্ষার্থী, যারা হচ্ছে ক্লাসের মধ্যে টপ 10 বা 5-এর মধ্যে থাকে, এরকম কয়েকজন শিক্ষার্থীরা আর মিলে হচ্ছে বোর্ড একটা পরীক্ষা হইতো। তো ওইটা থেকে সরকার আমাদেরকে বৃত্তি দিত। তো তখন এই রমজান থেকে শুরু হয়ে আমাদের একটা পরীক্ষা হওয়ার থেকে শুরু করে আমরা শুরু করলাম আর কি পড়াশোনা। ক্লাস 6 একটা জিনিস শিখলাম, 7, 8, 9, 10 এরকম ভাবে প্রত্যেক বছর আমি কিছু জিনিস শেখার চেষ্টা করতাম, প্রত্যেক বছর, বুঝছো? তো সেই সময়ে আমাদের এখানে যে খাল ছিল, খালের মধ্যে গোসল করতে গিয়ে আমি আটকে পড়ছি। মানে হঠাৎ করে জোয়ার চলে আসছে, পানি আমার বুক সমান চলে আসছে। আমি তো একটু এখন, এখন তো মোটা সোটা আছি, আগেও মোটা সোটা ছিলাম, সাঁতার দিয়ে আসতে পারতেছিলাম না। পরে হচ্ছে আমার এক সিনিয়র ওর কাঁধে নিয়ে আমাকে নিয়ে আসছিল। যাই হোক, তো এই জন্য বলতেছি, তার মানে সেই গোসলটা এরপরে তো আমরা রেগুলার করবো না। একবার ভয় পাওয়ার পর তার রেগুলার করবো না, তাই না? তার মানে একটা অনিয়মিত একটা অভ্যাস ছিল। আবার কিছু অভ্যাস ছিল যেটা রেগুলার করতাম। আমি ক্লাস 6-7 থেকে রেগুলার একবারে ক্লাস 10 পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত, তথা অ্যাডমিশনের সময় পর্যন্ত রেগুলার পত্রিকা পড়তাম, নিউজ পেপার। আমার হচ্ছে ক্লাস 10 পর্যন্ত আমি যেটা করতাম, ক্লাস 10, আওয়াজ হচ্ছে কারো থেকে। সেটা হচ্ছে প্রত্যেকদিন বিকাল বেলা, একদিনও মিস ছিল না, প্রত্যেকদিন বিকাল বেলায় হচ্ছে পত্রিকা পড়তাম। আর ইন্টারমিডিয়েটের 2 বছর এবং অ্যাডমিশনের সময় প্রত্যেকদিন সকাল বেলায় কমপক্ষে আধা ঘন্টা পত্রিকা পড়তাম। তার মানে এটা ছিল আমার একটা রেগুলার অভ্যাস। আর গোসল করা ছিল আমার অনিয়মিত অভ্যাস। তাহলে এই যে নিয়মিত, মিউট করো। আসলে সাউন্ড কি কম নাকি ভাই? এই যে বাসার বলতেছে সাউন্ড কম ভাই। স্যার আমাদের ঠিক আছে। না না স্যার, ঠিকঠাক আছে তো। স্যার ওরা হলো যে ই করে না, হেডফোন নিয়ে করতে, তাই সমস্যা হয় না। হেডফোন ছাড়া করলে অনেক সাউন্ড কম। না, আচ্ছা, আমাদের আমি তো নাই, বাট না স্যার ঠিক আছে, হেডফোন ছাড়াও শোনা যাচ্ছে। স্যার পিসিতে নরমালি ভালো শোনা যাচ্ছে হেডফোন ছাড়া। না ঠিক মতো। ঠিক আছে, ঠিক আছে, আমি প্রয়োজনে একটু জোরে বলি, একটু জোরে বলি প্রয়োজনে। স্যার আচ্ছা, জোরে বলা লাগবে না, ক্লিয়ার স্যার। আচ্ছা, মিউট করো, মিউট করো। তার মানে হচ্ছে নিয়মিত এবং অনিয়মিত অভ্যাস দুইটা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে,
তাহলে নিয়মিত অভ্যাস যখন হয় তখন একরকম ভাবে ব্যবহার করব আমরা, আর অনিয়মিত অভ্যাসের জন্য হচ্ছে আমরা একরকম ভাবে ব্যবহার করব। যে অভ্যাসটা হচ্ছে আমরা অনিয়মিত করতাম সেটার জন্য আমরা ইউজ টু অথবা উড যে কোনো একটা ব্যবহার করব। এই যে ইউজ টুর কথা মনে পড়ে গেল, আল্লাহ। আচ্ছা যাই হোক, ইউজ টুর পরে তাহলে কি হবে? ভার্বের বেস ফর্ম হবে। ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম হবে। উডের পরে কি হবে ভাই? উডের পরেও ভার্বের বেস ফর্ম হবে। তাহলে দেখো, আই ইউজ টু অথবা সুইম ইন দ্য রিভার, তার মানে এখানে আমাদের কি হয়েছে? ভার্বের বেস ফর্মটা হয়েছে। জুবাইর ইউজ টু ওয়াচ টম এন্ড জেরি, তার মানে সে রেগুলার দেখতো না, মাঝে মধ্যে দেখতো। কিন্তু নিয়মিত যদি করতো, আই স্টাডিড হার্ড ইন আওয়ার বয়হুড, আমার বাল্যকালে আমি রেগুলার পড়াশোনা করতাম। স্টাডিড তার মানে কি বুঝলাম? আমরা যদি যে কাজটা নিয়মিত করি সেক্ষেত্রে হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম দিয়ে করতে বুঝাবো, আর যেটা অনিয়মিত হবে সেটা হচ্ছে ইউজ টু অথবা উড দিয়ে বুঝাবো। ক্লিয়ার ভাই? ক্লিয়ার। ক্লিয়ার? জি স্যার, বলেন কি ক্লিয়ার। বলছে এখানে, বলেন সবাই। তার মানে কি নিয়মিত হলে পাস্ট ইনডিফিনিট হবে? নিয়মিত হলে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের সেকেন্ড ফর্ম দিয়ে হবে, আর অনিয়মিত অভ্যাস হলে ইউজ টু অথবা উড দিয়ে হবে। ক্লিয়ার? ক্লিয়ার। ক্লিয়ার স্যার, উডের জি পরে কি স্যার হয়? ক্লিয়ার। ভার্বের কোন ফর্ম হয়? ক্লিয়ার ক্লিয়ার। ইউজ টু অথবা উডের পরে ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্ম। জি ক্লিয়ার ক্লিয়ার। ধিয়ান হবে স্যার। বেস ফর্ম হবে। আশা করি ক্লিয়ার। আচ্ছা, টেন্স মার্কার যদি আমরা বলি, টেন্স মার্কার, হ্যাঁ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অতীতকালের হ্যাবিচুয়াল ফ্যাক্ট বলতে পারো, অতীতকালের হ্যাবিচুয়াল ফ্যাক্ট বলতে পারো। এটা বর্তমানে হ্যাবিচুয়াল ফ্যাক্ট না, অতীতকালের ফ্যাক্ট। আচ্ছা, টেন্স মার্কার অর্থাৎ কোন কোন শব্দগুলো থাকলে আমাদের ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন ইয়েস্টারডে, যেমন একজন ব্যক্তি মারা গেছে, হি ডাইড, এখানে আমি ডাই লিখলাম, জাস্ট ডাই, এটা শূন্যস্থান পূরণ করবা তোমরা, ইয়েস্টারডে। তাহলে এটা আমাদের কি হবে? এটা যদি ইয়েস্টারডে অতীত ওয়ার্ড রয়েছে তার মানে এখানে ডাইড হবে। লাস্ট শব্দ থাকবে, এরপরে যে কোনো একটা সময় থাকবে, যে কোনো একটা সময় থাকবে, যেমন লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট মান্থ। অ্যাগো, অ্যাগো থাকবে। ফর এ ওয়াইল, কিছুক্ষণের জন্য। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের কথা বলছি। উইশ, লং সিন্স এবং ওয়ান্স। এই ওয়ান্সটা দাগ দাও ভাই, ওয়ান্সটা দাগ দাও। গতকালকে একটা মনে আছে কিনা, আমি একটা বাক্য লিখেছিলাম, আই ড্যাশ ড্যাশ, কি বলবো, তুফান, আমি দেখি নাই বুঝছো, ওয়ান্স আ উইক অথবা এ মান্থ, আমি মুভি দেখি নাই। তাহলে এখানে আমাদের ভার্ব আছে, শূন্যস্থান এখানে হবে ওয়াচ। তাহলে এখানে ওয়ান্স আউ মান্থ আছে, সব মাসে একবার দেখি। তাহলে আমাদের এখানে কোন ফর্ম হবে? ভার্বের বেস ফর্ম, তাই না? জি স্যার। কিন্তু এখানে যদি জাস্ট ওয়ান্স থাকতো তাহলে এটা কোন টেন্স হয়ে যেত? তাহলে পাস্ট ইনডিফিনিট। এই বোকা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ ওয়াচড। কিন্তু আমাদের এইখানেও আবার ওয়ান্সড আছে, দেখছো? তাহলে এখন একটা ঝামেলা পাওয়া গেল না? জি স্যার। তাহলে এটা একটু সমাধান ভালোভাবে লিখে নেন, খাতা লোড করে নেন। স্যার বলেন আমাদের, একটু লিখতে। হ্যাঁ, আমাদের প্রেজেন্ট পারফেক্ট যখন হচ্ছে তখন এই ওয়ান্স এর অর্থ হচ্ছে একবার, দুইবার, তিনবার। কিন্তু এখানকার যে ওয়ান্স হবে এটার মিনিং হবে একদা, এক সময়। এবং এই ওয়ান্সটা বসবে বাক্যের শুরুতে। পজিশনটা কোথায় বলেন তো? বাক্যের শুরু। কিন্তু এখানকার যে ওয়ান্সটা প্রেজেন্ট পারফেক্টের সাথে যেটা ব্যবহার করছে সেটা কোথায়? সেটার পজিশন বাক্যের শেষে। তাহলে দুইটা ডিফারেন্স এখন বুঝছেন? যেমন আমি এখন তাহলে একটা বাক্য লিখতেছি, ওয়ান্স, আগে বসবে। হ্যাঁ, প্রেজেন্ট ফার্স্ট ইনডিফিনিট টেন্স হলে শুরুতে বসবে। ওয়ান্স দেয়ার তাহলে ড্যাশ, বুঝতে পারবে যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। শুরুতে বসলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এখানে লিখলাম আমি লিভড, এখানে লিখলাম হ্যাভ,
লিভ হ্যাঁ। টেকিং। তাহলে এখানে কোনটা বসবে হবে অ্যান্সার লিফট। লিভ। হবে এ নাম্বারটা। কেন? কারণ বাক্য শুরুতে বসছে। ওয়ান্স এর পর ছাড়াও ওয়ান্স আপন এ টাইম এটাও বসতে পারে। ওয়ান্স ছাড়া আবার এটাও বসতে পারে, ওয়ান্স আপন এ টাইম এটাও বসতে পারে বাক্যের শুরুতে। তাহলে আমাদের ভাইয়ারা আপুরা এই ওয়ান্স কখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, ওয়ান্স কখন প্রেজেন্ট ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে, দুটো কি ক্লিয়ার ভাইয়ারা আপুরা? জি স্যার। জি ভাই। ক্লিয়ার স্যার। আবার জি, once স্যার। হবে এটার পরে যে আরেকটা সময়ের কথা উল্লেখ থাকে তখন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে সেটা কি ক্লিয়ার? জি ভাই। তাহলে ভাই আমি টাইমও কিন্তু কি একই depend করবে? বুঝিনি, আবার বলেন তো। ওয়ান্স আপন এ টাইমও কি একই অর্থ প্রদান করবে? হ্যাঁ হ্যাঁ, একই অর্থ, মিনিং একই হবে। ওয়ান্স আপন এ টাইম কোন এক সময় কোন একবার এরকম। ওকে গুড। Okay. এখন সবাই মিউট করেন, সবাই মিউট করেন, আমি একজন একজন করে জিজ্ঞেস করি একটু। আচ্ছা এগুলো একটু কমেন্টে লেখেন, কমেন্টে লেখেন। জান্নাতুল ফিজা, হ্যাঁ জান্নাতুল ফিজা, আপনি একটু বলেন তো 1 নম্বরটা উত্তর কি হবে? আনমিউট করে বলেন জান্নাতুল ফিজা। ভয় পেলে হবে ভাই, ভুল হবে, শিখতে হবে তো ভাই। ভাই কোনটা বলবো? অতীতকালীন সময় আছে, তাহলে কোন টেন্স হবে? ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ভার্বের ভার্বের সেকেন্ড case ফর্ম form- আছে। ভার্বের দেখেন। সেকেন্ড ফর্ম তাহলে এটা দেখেন, দ্য ফার্স্ট ব্রিজ ড্যাশ বিল্ড, কোন ফর্মে আছে এটা? হয় এটা ভার্বের সেকেন্ড ফর্মে আছে অথবা ভার্বের কোন ফর্ম ভাই? থার্ড ফর্ম। ড্যাশ প্রবাবলি আ উডেন ব্রিজ। আচ্ছা, আমাদের এখানে দেখি আমরা বিং রয়েছে। বিং যদি দেয়, বিং এর আগে কি একটা অক্সিলারি ভার্ব লাগবে না? জি স্যার, অক্সিলারি ভার্ব ছাড়া তো বিং হবে না। তারপরে দ্যাট স্ট্যান্ডস, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে। ভার্বের এটা সাথে ইয়েস বাই present ইয়েস tense। হবে না স্যার। এরপরে হচ্ছে ইজ আছে। তারপরে আমরা এখন দেখেন তো স্ট্যান্ডস এর পরে কি আমাদের বিল্ড হয়? না। না, হবে না। দ্যাট ওয়াজ বিল্ড, এটা হয়েছে প্যাসিভ। তারপরে Was ওয়াজ ভার্ব হতে পারে, built. হতে পারে। দ্যাট ওয়াজ বিল্ড ওয়াজ দ্যাট প্রবাবল। ওয়াজ বিল্ড তারপরে ইজ, তার মানে এটাও ফার্স্ট টেন্স, যেহেতু আগেরটা যেহেতু ফার্স্ট টেন্স পরেরটাও ফার্স্ট টেন্স হচ্ছে। তো এই জন্য আমাদেরকে ডি নাম্বারটা নেবো নাকি সি নাম্বারটা নেবো? ডি হবে, কারণ ইজটাতে এখনো আসছে, মানে দেখা যাচ্ছে সেজন্য ইজ, ওই বিল্ট এর পরে ইজ হবে। সি হবে স্যার। না, এখানে হচ্ছে একটু বোঝার চেষ্টা করি, আমাদের সিকোয়েন্স অফ টেন্স এর একটা বিষয় আছে। সিকোয়েন্স অফ টেন্স, সিকোয়েন্স অফ টেন্স বুঝছেন? সিকোয়েন্স অফ টেন্স একটা ইয়ে আছে, সিকোয়েন্স অফ টেন্স কি বলছে বলেন তো, নামটা বলেন আবার। সিকোয়েন্স অফ টেন্স। সিকোয়েন্স অফ টেন্স। একটা বাক্যের মধ্যে আমাদের যখন একাধিক ভার্ব আসে, সেই ক্ষেত্রে আমাদের ভার্ব গুলো কোন স্ট্রাকচারটা ফলো করবে, কোনটা আগে বসবে কোনটা পরে বসবে, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের ব্যবহার করতে হয়। ওকে, সেদিক বিবেচনা করে আমাদের এটা দুইটা ফার্স্ট টেন্স ব্যবহার করে আমাদের এখানে শ্রেয়। ক্লিয়ার? একাধিক ভার্ব আসলে স্যার, একাধিক ভার্ব আসলে স্যার একই রকম ভার্বই বসে। বুঝিনি, আবার একটু বলেন তো, আসতে বলেন, আসতে বলেন, একটু আস্তে আস্তে কথা বলেন, আমি তো শুনতে হবে। কিন্তু একাধিক ভার্ব যদি দেখা যায় তাহলে একই ভার্বই তো বসে। হ্যাঁ, একই রকম ব্যবহার করতে হবে, একই। কারোর থেকে নয়েজ আসতেছে। একটু আপনারা এইসব বিষয়গুলো এখনো যদি সতর্ক না হন, 4-5টা ক্লাস অলরেডি করে ফেলছেন, এখন যদি সতর্ক না হন কি বলবো বলেন? আচ্ছা, লাস্ট মান্থে গত সপ্তাহে লাস্ট রয়েছে তোমার ডাইড। আচ্ছা, ফার্স্ট ইনডিফিনিট নিয়ে কোনো প্রশ্ন আছে এখন? ভাইয়া ওই যে ইয়ে বিল্ট এর ওইটা, ওই মানে ব্রিজটা তো মানে এখনো আছে, তাহলে পরে ইজ হবে না, মানে বিল্ট এর পরে, মানে ব্রিজটা তো আছে এখনো। ওকে ওকে, বুঝছেন, একটু বোঝার চেষ্টা করি আমরা, হ্যাঁ। সিকোয়েন্স অফ টেন্স অর্থাৎ একটা বাক্যের আমাদের যখন একটা ক্লজ ফার্স্ট টেন্স হয়, একটা ক্লজ যখন ফার্স্ট টেন্স হয়, অপর যেই বাক্যটা আছে সেটাও আমরা ফার্স্ট টেন্স ব্যবহার করব। এটাকে বলা হয় সিকোয়েন্স অফ টেন্স, অর্থাৎ
আমাদের একটা প্লিজ আলামিন মিউট করো ভাই, বলতে হবে কেন তোমাদেরকে? কি বলছি, একটা যখন হচ্ছে ফার্স্ট টেন্স হয় তাহলে অপর বাক্যটাও হচ্ছে আমাদের ফার্স্ট টেন্স ব্যবহার করব। সেক্ষেত্রে এটা যদি ফার্স্ট টেন্স হয় তাহলে অপরটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট হয়। আমরা এটা পরে শিখবো, এখন আপাতত জাস্ট এটাই বুঝি নেই আপাতত। হ্যাঁ, আচ্ছা আপাতত এটা বুঝে নেই, আমরা এটা নিয়ে আর- পরবর্তীতে বিস্তারিত এটার উপরে ক্লাস থাকবে আমাদের। আর কারো কোনো প্রশ্ন আছে এতটুকুনের মধ্যে? স্যার বলছি ওই জায়গায় নাম্বারটা আরেকবার দেখাইলে ভালো হইতে। কোনটা আবার দেখাইলে? ভাইয়া 2 নাম্বারটা। বললাম তো এটা সিকোয়েন্স অফ টেন্সের একটা বিষয় রয়েছে, আমরা এটা নিয়ে আবার বিস্তারিত, দুইটা কেন ফার্স্ট টেন্স হয়েছে সেটা বিস্তারিত আবার পড়বো। আচ্ছা Okay? ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থ হচ্ছে বাংলা যদি মিনিং করি, অতীতকালে কোনো কাজ চলমান যেটা ছিল। আচ্ছা, এটা কিভাবে চলমান বিষয়টা আমি, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, 5 স্টার দেন এটাতে। ধরেন গতকালকেও আমি ক্লাস নিয়েছিলাম না? জি জি নিয়েছিলাম। জি। কয়টা বাজে নিয়েছিলাম? 9টায় নিয়েছিলাম, তাই না? আচ্ছা, আপনি এটা 20 যদি চিন্তা করেন গতকাল এই 9টার সময়ে আমাদের ক্লাস কি করতেছিল? ক্লাস চলমান ছিল না? 9টা থেকে 10:30 বা 11টা চলমান ছিল কি না? তাহলে আজকে থেকে যদি গতকালের কথা চিন্তা করি, গতকালের একটা নির্দিষ্ট সময় যদি চিন্তা ভাবনা করি, তাহলে সেই কাজটা চলমান ছিল কি না? ছিল। তাহলে এই যে নির্ধারিত সময়ে কোনো কাজ চলমান থাকে, সেই চলমান সময়টা হচ্ছে আমাদের ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এটা তো একটা বিষয় বুঝলাম, স্ট্রাকচারটা আমি পরে যাচ্ছি। 2 নাম্বার, গতকালকে যখন আমি 9টায় আমার ক্লাস চলমান, আমি এখানে ক্লাস নিচ্ছি। এখন পাশের রুমে যে আমার ভাই আছে অথবা আমার মা আছে, ওনারা তো কোনো কিছু না কোনো কিছু একটা করতেছে, রাইট? Yes, জি sir. স্যার বলছিলেন। তাহলে তারাও একটা কাজ, আমার মা আর একটা কাজ, হয়তো তিনি মোবাইল দেখতেছেন, ফেসবুক স্ক্রলিং করতেছেন, আর আম্মু মাঝেও ফেসবুক দেখতে পারে, বুঝছো? আমার আব্বু ইউটিউবে সারাদিন রাজনৈতিক ভিডিও শুনে। আচ্ছা, তো তারাও তো কোনো কিছু করতেছে, হয়তো দেখো মোবাইল দেখতেছে। তাহলে এটাও কি চলমান কিনা? দুইটা কাজ একসাথে চলতে পারে কিনা তাহলে বলেন তো? জি একজন স্যার পারে। ব্যক্তির হতে পারে না, কিন্তু এখানে যে আমার কাজ চলতেছে সাথে আরেকজন ব্যক্তির আরেকটা কাজ চলতেছে, ঠিক আছে? তার মানে যখন আমি পড়াচ্ছিলাম তখন সে এমন করতেছিল, এরকম হয় কি না? Hi, sir. তাই না? তারপরে এটা প্রেজেন্টও হতে পারে, যেটা আমরা ওই যে বলেছিলাম, একটা সেন্টেন্স দ্বারা যখন বুঝি যে আরেকটা কাজ চলমান, তার মানে সেটা যে কাজটা চলমান রয়েছে সেই কাজটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে এই দুটো কনসেপ্ট কি ক্লিয়ার ভাইয়ারা পুরা? কোন একটা নির্ধারিত সময় আমি একটা জিনিস করতেছিলাম, আবার যদি দুজনের মধ্যে চিন্তা ভাবনা করি, তখন আমি এটা করতেছিলাম, আরেকজন এটা করতেছিল, তাই না? কনসেপ্টটা ক্লিয়ার কিনা ভাই? জি স্যার। কনসেপ্টটা ক্লিয়ার কিনা? কন্টিনিউয়াস কিভাবে হয়েছে, এবং এই দুইটাই হচ্ছে মেইন আমাদের, এই দুইটাই মেইন আমাদের এখানে, দুইটা আমাদের এখানে গুরুত্বপূর্ণ। এই কনসেপ্টটা তাহলে বুঝতে পারছেন? একজন ব্যক্তি নির্ধারিত সময় কোনো কাজ চলতেছিল বোঝাচ্ছে, আর একটা হচ্ছে একজন ব্যক্তি এই কাজটা করতেছিল, আরেকজন ব্যক্তি আরেকটা কাজ করতেছিল। ক্লিয়ার? স্যার একটা কথা শুনতাম স্যার, বুঝি নাই। একটা কথা শুনতাম স্যার। কি শুনেছো? স্যার একটা কথা স্যার বলছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভিতরে কি শুধু ভার্বের পরিবর্তন হয়? শুধুমাত্র অক্সিলারি ভার্বের পরিবর্তন, এই যে অক্সিলারি ভার্বের। জি স্যার জি সেটা শুনছিলাম স্যার। এখন তাহলে এর অর্থ কি? পাস্ট অর্থ হচ্ছে অতীত, কন্টিনিউয়াস অর্থ চলমান, আর টেন্স অর্থ কাল, তার মানে অতীত চলমান অথবা ঘটমান অতীতকাল। তাহলে স্ট্রাকচারের গত দিক থেকে কন্টিনিউয়াস মানে আমরা শিখেছিলাম আইএনজি, ফুল অক্সিলারি ভার্ব এর মাধ্যমে হচ্ছে আমাদের কোন ধরনের কন্টিনিউয়াস সেটা জানি আমরা। ওয়াজ অথবা ওয়্যার হলে ফার্স্ট কন্টিনিউয়াস, সো আমাদের এটা হয়েছে। আর নেগেটিভ যদি হয় জাস্ট নটটা যুক্ত করে দিবা, ইন্টারোগেটিভ যদি হয় ওয়াজ ওয়্যারটা আগে নিয়ে আসবা, ঠিক আছে? এইটাই। আচ্ছা, তাহলে যেমন হি ওয়াজ প্লেইং ফুটবল, হিটা সাবজেক্ট, এরপরে ওয়াজ, প্লেইংটা ভার্ব প্লাস আইএনজি। আই ওয়াজ গোয়িং টু ঢাকা, আমি ঢাকা যাচ্ছিলাম।
তারপর আমি না ওয়াজ নট রিডিং দ্য বুক, এই নটটা এখানে যুক্ত হয়েছে, তারপর বাকিগুলো ঠিক আছে। হু, এখানে দেখেন হু যদি হয়েছে তার মানে হু এর পরে সরাসরি এখানে এটা সরাসরি ভার্বটা বসে গেছে। আর ওয়্যারটা হয়েছে দেখেন এখানে হচ্ছে প্রথমে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্বটা হয়েছে। এই বিষয়টা আমি বারবার কিন্তু মনে করে দিচ্ছি আপনাদেরকে। হু যদি হয় এরপরে সরাসরি ভার্ব, আর যদি অন্যান্য ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড হয় অক্সিলারি ভার্ব, যেটা ইন্টারোগেটিভ স্ট্রাকচার, স্বাভাবিক স্ট্রাকচার যেটা সেটা ফলো করে। আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট কন্টিনিউয়াস ভাইয়া টেন্সে কন্টিনিউয়াস টেন্সে বাংলা থেকে যখন ইংলিশ পড়ি সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস না পাস্ট কন্টিনিউয়াস ইউজ করবো, এটা বুঝবো কি করে? দেখো আমাদের ধরো আমি চাঁদ দেখতেছি বা আমি কি করতেছি, আমি পড়তেছি, হ্যাঁ পড়তেছি, তেসি আছে, কিন্তু ফার্স্ট কন্টিনিউয়াস যখন হয় তখন তেসি এরপরে জাস্ট যুক্ত হবে লাম, ললে লাম যুক্ত হবে। ফার্স্টের মধ্যে কি যুক্ত হয় ভাই? ললেলাম। পড়তেছিলাম। ললে লাম, বাংলা ক্রিয়া শেষে পড়তেছিলাম এমনি। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস যখন হয় জাস্ট তেসি তেসি এতটুকু থাকবে। স্যার প্রথম ক্লাসে এটা দেখাইছিলেন। এটা দেখাইছি, এই জন্য আমি আবার এটা এই জন্য মনে বলতেছি না, বুঝছো? এই জন্য আমি এটা ওই যে রিটেনের জন্য আমাদের কিভাবে লাগবে সেটার জন্য আমি দেখাই দিয়েছিলাম, এই জন্য আমি আবার রিপিট করতেছি না। এখন এটা রিপিট স্যার করলে তো আমি তো প্রথম ক্লাস করিনি, এই জন্য জিজ্ঞাসা করলাম। আচ্ছা ঠিক আছে, এটা একটু দেখে নিও, তারপরে আমার প্রয়োজনীয় প্রশ্ন করে সমস্যা নাই, হ্যাঁ। আচ্ছা স্যার গতদিন বলছিলেন হু এর পরে ভার্ব সিঙ্গুলারও হয় প্লুরালও হয়, হ্যাঁ, ওইটা তাহলে কোনটা? আর আজকে ওই যে মানে হু এর পরে পাস্ট হয়ে গেল। পাস্ট হয়ে গেল, আমাদের টেন্স অনুসারে ওয়াজ অথবা ওয়্যার হতে পারে। এখন খেলা কি একলা একলা খেলতে পারে, আমার এটা বুঝেন। আপনি খেলতেছেন ফুটবল, যে হ্যাঁ সাকিব আল হাসান একলা সারাদিন ব্যাটিং করতে পারবে? না নাই, খেলতে হলে তো আমরা 11 জন প্লেয়ার লাগবে রে বাবা। এখন 11 জন প্লেয়ার যেটা আছে আমাদের একজন নাকি অনেকজন? অনেকজন। এখন দুটো টিম লাগবে, নাকি একা একা খেলতে পারবেন? না দেশের বাইরে চলে যেতে হবে। তো এই জন্য আমাদের এটা হচ্ছে ওয়াজ না দিয়ে আমরা এখানে ওয়্যারটা দিয়েছি, বুঝছেন? ক্লিয়ার কথাটা আমার, বুঝতে পারছেন? স্যার ভাইয়া তাহলে একটু বলতে পারবেন? হু এর পরে সিঙ্গুলার আর প্লুরাল ভার্বটা কখন হবে? আচ্ছা, সিঙ্গুলার প্লুরাল এটা বুঝবো হচ্ছে জাস্ট একটু দেখবেন এই কাজটা কিভাবে হচ্ছে। স্বাভাবিকভাবে সিঙ্গুলার ব্যবহার করলেও হবে, সিঙ্গুলার ব্যবহার করলেও হবে, আর রিপিট সিঙ্গুলার ব্যবহার করলেও হবে। তবে যদি দেখেন যে এটা একটু মানে স্বাভাবিকভাবেই বোঝাচ্ছে, এটা প্লুরালকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে সিঙ্গুলার ব্যবহার না করে আমরা প্লুরাল ব্যবহার করব, বুঝছেন? আচ্ছা, এখন আমি যে এখানে বলেছিলাম 9টা বাজে একজন ব্যক্তি একটা কাজ করতেছিল, আর একটা হচ্ছে 9টা বাজে দুইজন আলাদা আলাদা জায়গায় দুইটা কাজ করতেছিল। তাহলে এই কনসেপ্টটা আমরা এখন বুঝি। এই জন্য আমাদের যে মেইন যে ওয়ার্ডটা ব্যবহার করি সেটা হচ্ছে ওয়াইল। তার মানে আমরা মুখস্থ এটা শিখছি যে ওয়াইলের আগে পরে দুইটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, এটা শিখছিলাম না আগে? কিন্তু কিভাবে হয় সেটা একটু দেখে নেই। ওয়াইল আই ওয়াজ রিডিং আ বুক, যখন আমি বই পড়তেছিলাম, মানে আমি এক রুমের মধ্যে বই পড়ি, এক রুমের মধ্যে বই পড়ি, এক রুমের মধ্যে আমি বই পড়ছি, অন্য রুমের মধ্যে মাই ব্রাদার ওয়াজ ওয়াচিং ফুটবল, অন্য রুমের মধ্যে সে দেখতেছে ফুটবল ম্যাচ দেখতেছে। কারণ দুই টাকা একসাথে হচ্ছে কিনা? জি হচ্ছে স্যার কিনা? হচ্ছে ঠিক আছে, এই যে বর্তমানের কথা চিন্তা করো, বর্তমানে তুমি ক্লাস করতেছো, তোমার পাশের রুমে হয়তো তোমার বন্ধু একটা আছে না, যে কোনো বন্ধু আছে না, বন্ধু হয়তো কি করতেছে, ওর একটা বই পড়ে না, তুমি ক্লাস করছো কিন্তু তোমার বন্ধু কি করছে বই পড়ছে। বলো? বই পড়ছে। বই পড়তেছে। তার মানে একই বর্তমানের মধ্যে কি দুইটা কাজ একসাথে হয় কিনা? হ্যাঁ হচ্ছে স্যার। হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমাদের এখানেও সেম ভাবে ওই যে as soon as টা শুধু মাঝেই বসে, বিষয়টা এমন না। বলেছিলাম as soon মাঝে বসলে আমাদের দুই পাশে ফার্স্ট টেন্স হচ্ছে, while এ হচ্ছে মাঝে যখন বসতেছে দুই পাশে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, আবার while-টা বাকি শুরুতে বসতে পারে। যেমন এখানে while-টা বাকি শুরুতে বসছে, যদি শুরুতে বসে প্রথম বাক্য শেষ হওয়ার পরে একটা কমা দিতে হয়, তারপরে সাবজেক্ট ভার্ব দিয়ে আরেকটা বাক্য, ঠিক আছে।
So I was teaching my baby while my wife was cooking. এখন আমার এইসব কিছু হয় নাই, বুঝছো? স্যার এই হোয়াইলটা কি স্যার? কি হোয়াইলটা মূলত কি? কোনটা ভাইয়া? হোয়াইল হ্যাঁ, ওইটা কি স্যার? মূলত ওইটা কি? এটা কনজাংশন রে বাবা, কনজাংশন বা ক্লোজ মার্কার। সাবঅর্ডিনেট আচ্ছা হ্যাঁ, সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার। তার মানে এটা এই পাশে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, পরেও ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? আর ওয়াইলটা যদি শুরুতে বসে, তার মানে ওয়াইলের পরে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, পরে কমার পরে আরেকটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমি একটা বাক্য দেখছি, এই বাক্যটা দেখে আপনারা পারেন কিনা। যদি কনসেপ্টটা বুঝে থাকেন তাহলে হচ্ছে while my mother was cooking, এটা সরে যাচ্ছে কেন? Cooking, she dashed her hand. Option A was burning. কমেন্টে লেখেন এটা, হ্যাঁ, আমি পরে জিজ্ঞেস করতেছি। অপশন বি burnt. was B- burning. হ্যাঁ, অ্যান্সার বলতে হবে না। Same while tense burning. ফলে পুরো Comment- কন্টিনিউয়াস টেন্স। বলতে হবে না। while my mother was cooking she dashed her hand. আমার লেখা সুন্দর না যদিও। she was burning আর হচ্ছে she burned, কোনটা অ্যান্সার হবে একটু কমেন্টে আমি দেখতে চাচ্ছি, জাস্ট কমেন্টে দেখতে চাচ্ছি। সবাই এখন ব্যাট দিয়ে টস করে দেবো কিন্তু না পারলে। আমি জানি এখানে বেশিরভাগই ভুল করছে। বি নাম্বার হবে স্যার, বার্নড হবে শুধু স্যার, বি নাম্বার হবে। কারণ সে তো নিজের ইচ্ছায় আর হাতটা পোড়ায়নি, মানে হয়ে গেছে পোড়ানো। শুনেন, হ্যাঁ গুড, এটা কি জানি ব্যাখ্যা করে দিল। আমি শুনেন, এখানে তাহলে কি হয়েছে? বার্নিং যদি দেয়, ধরো এর একটা চুলাটা কিভাবে বানাবো? এটা চুলা, এখানে আগুন জ্বলতেছে। এখন তার মানে হচ্ছে রান্না করার সময় মা এমনা যে না আমারও হাত পুড়তেছে, মজা লাগতেছে, ওয়াও, মানে দুইটা কাজ আসছে না? এই যে তুমি কি কখনো এইভাবে হাত ধরে রাখছো যে না আমার হাতটা পোড়াই? হয়, না, এরকম হয়। তাহলে তাহলে ভাইয়ারা একটু মাঝে মধ্যে এটাও দেখতে হবে, এই কাজটা কি আমাদের ওয়াজ বার্নিং গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু আমাদের মিনিংগত কারেক্ট হয়? না, না, মিনিংগত বা অর্থগত না। দিক আমাদের এটা হয় না। কেন হয় না? কারণ এই রকম কাজ কেউ করে না যে হাতও পড়াতে থাকে রান্না করতে থাকে। এরকম করে কেউ করে না। ভাইয়ারা, আমি যে বিষয়টা বোঝাচ্ছি, মনোযোগ দিয়ে শুনে এখন প্রশ্ন করিও না। তাহলে আমি যে বিষয়টা বোঝাচ্ছি, ওয়াইলের পরে আগে পরে দুইটাই ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়, ঠিক আছে? তবে আমাদের দেখতে হবে এই কাজটা কি, যে কাজটা চলতেছে সেই কাজটা কি সবসময় মানে লজিক্যাল কিনা, যে কাজটা যে এরকম হচ্ছে কিনা সেই বিষয়টা মাঝে মধ্যে দেখতে হবে, ঠিক আছে? মাঝে মধ্যে সেই কাজটা আমাদের দেখতে হবে। আচ্ছা, এখন আসি হচ্ছে ওয়েন এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, এটা আমি হচ্ছে একটু লেখার চেষ্টা করি এখানে। আচ্ছা, ওয়েন যে আমি অর্থ লিখলাম, এখানে হচ্ছে যখন অতীতকালে স্বাভাবিকভাবে একটা কাজ হয়। ধরেন অতীতকালে নিয়মিত একটা কাজ, স্বাভাবিকভাবে একটা কাজ হয়, সেই কাজটা যা কিরকম হয়, নর্মাল ভাবে চলতে থাকে। নর্মাল ভাবে কি একটা কাজের কথা বলবো, দেখি এখানে কি আছে। কেম হোম, ধরেন আপনি আসতেছেন, স্বাভাবিকভাবে আসেন বাসায়, হ্যাঁ, তখন এসে দেখলেন আর একটা কাজ চলমান। এখন এই কাজটা আপনি বাসায় আসেন, রেগুলার আসেন কিনা, মানে বাইরে গেলে তো রেগুলার আসেন নাকি? হ্যাঁ স্যার। আসেন, কিন্তু এই যে কাজটা আছে এই কাজটা কি রেগুলার হয়, স্বাভাবিকভাবে সবসময় হয়? চলমান যেটা, আজকে একটা ঘটছে, আজকে ধরেন আজকে বাসায় এসে দেখলেন আপনার বাসায় আব্বু আম্মু চিল্লাফাল্লা করতেছে, এই কাজটা কি তাহলে প্রত্যেকদিন চিল্লাফাল্লার এই কাজটা হবে?
না না। স্যার পরের দিন আপনারা এসে দেখতে পারবেন যে আপনার আব্বু আপনাকে ভাত খাওয়াই দিচ্ছে। তো এই প্রত্যেকদিন হয় না। তার মানে একটা জিনিস বোঝার চেষ্টা করেন যে আমাদের কন্টিনিউয়াস টেন্সটা টেম্পোরারি। কন্টিনিউয়াস টেন্সটা কি ভাই? পার্মানেন্ট কি হয়? টেম্পোরারি। টেম্পোরারি, সাময়িক সময়ের জন্য হয়। তার মানে এটা যখন এটা হচ্ছে রেগুলার হতে পারে। তার মানে একটা কাজ স্বাভাবিকভাবে হয়, আর একটা কাজ হচ্ছে যদি চলমান থাকে তথা টেম্পোরারিলি হয়, সেই ক্ষেত্রে আমাদের ওয়েন এর সাথেও কি হতে পারে? ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। আবার ওয়েনটার সাথে দুইটাও ফার্স্ট ইনডিফিনিট টেন্স হতে পারে। এখানে দেখেন ফার্স্ট ইনডিফিনিট আছে, আর এই কাজটা যদি চলমান বোঝায় সেই ক্ষেত্রে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আই রিপিট, সেই ক্ষেত্রে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর যদি চলমান না বোঝায়, সেই ক্ষেত্রে দুইটাই ফার্স্ট ইনডিফিনিট হতে পারে। দুইটাই ফার্স্ট ইনডিফিনিট টেন্স হতে পারে। যেমন when I came home, আমি যখন স্বাভাবিকভাবে বাড়ি আসি, যেহেতু রেগুলারই আসি, my mother was cooking, আজকে এসে দেখলাম আমার মা রান্না করতেছে। when I reached home, যখন আমি বাড়ি পৌঁছালাম, it is raining, এসে দেখলাম। এই তো আমি প্রায় ক্যাম্পাসে আসি, বুঝছেন, ক্যাম্পাসে যাই, তো ক্যাম্পাসের মধ্যে একদিন ধুমসে বৃষ্টি, মানে বৃষ্টির তো একটা লিমিটেড আছে। 1 ঘন্টা আমি হচ্ছে এই তো অল্প কিছুদিন আগে 1-1.5 ঘন্টা আমি ঝু হলে, আমাদের নতুন ভিসি স্যার আসলো, আমি তো সার্জেন্ট জহুরুল্লাহ হলের, তো হলে গেলাম, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, হঠাৎ করে দেখি 1 ঘন্টা না বৃষ্টি হইতেছে, মানে বের হতে পারতেছে না। পরে ভিসি স্যার সহ ওনাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করলাম। তো আমাদের হলে আসছিল ওই দিন, আমি আবার ছবি আপলোড দিয়েছিলাম। আচ্ছা, তো আমি যখন হচ্ছে বৃষ্টি শেষ হওয়ার পর আমি বাইকে উঠলাম, আমার নিজের বাইক না, ওই যে উবারের বাইক, আমার আবার গাড়িও নাই, কিছুই নেই, বুঝছো, গরিব মানুষ তো। রিক্সায় আসি ক্যাম্পাসে অথবা বাইকে আসি রিক্সাতে, উবারে। ইনশাল্লাহ হবে একদিন স্যার। আচ্ছা, যাই হোক, সেটা দোয়া করো যেন কিছু ভালো কিছু হয়। ওই গেল। R15 আচ্ছা, মার্সিডিজ স্যার, মার্সিডিজ। শোনো, তাহলে কি বললাম? তাহলে যে কথাটা আমি বলছি সেটা হচ্ছে এই দিকে এসে দেখি পুরো শুকনা, একটু কোনো বৃষ্টি নাই। মানে আমি তো গ্যান্ডারে থাকি, গ্যান্ডারে এসে দেখি পুরো শুকনো অবস্থা, বুঝছো? তো এরকম হতে পারে। তো আমাদের সেম ভাবে আমাদের এখানেও ওই যে এখানেও হয়ে যাচ্ছে। যেমন when I reached home, আমি বললাম, এসে দেখলাম বৃষ্টি হচ্ছে, মানে এখানে হচ্ছে না, আর এখানে এসে দেখলাম হচ্ছে। ঠিক আছে, তাহলে ভাইয়া আপুরা একটু মনোযোগ দিয়ে আমি যে বিষয়টা আবার একটু রিপিট করতেছি, while এর পাশে দুইটাই কি হতে পারে? দুইটাই পাস্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস হতে পারে, দুইটাই। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, while যুক্ত বাক্যটি ফার্স্ট কন্টিনিউয়াস, ঠিক আছে, একটি ফার্স্ট কন্টিনিউয়াস অপরটি ফার্স্ট ইনডেফিনিট হতে পারে। কিভাবে হতে পারে দেখতে হবে, এই বাক্যটা কি চলমান নাকি চলমান না। ক্লিয়ার? ইয়েস স্যার। এরপর আসি when স্যার যুক্ত এটাকে বাক্যটি, হবে। একটু পরে প্রশ্ন করো। when যুক্ত বাক্যটি আমাদের দুইটাই ফার্স্ট, প্রথম কথা হচ্ছে দুইটি ফার্স্ট ইনডিফিনিট হয়। আর একটা কনসেপ্ট হচ্ছে when যুক্ত বাক্যটি ফার্স্ট ইনডিফিনিট, আর অপর যে বাক্যটা রয়েছে সেই বাক্যটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয় যদি এটা চলমান বুঝায়। তাহলে এই while এবং when এর কনসেপ্টটা ক্লিয়ার ভাইয়ারা পুরা? জি স্যার। ক্লিয়ার কনসেপ্টটা? এর মধ্যে কি কোনো প্রশ্ন আছে? স্যার আরেকবার বলেন। ওকে, আরেকবার বলতেছি। সহজ কথা, while এবং while তো এটা বুঝতে পারছি, এরপরে দুইটাতে সাবজেক্ট ভার্ব থাকলে আমাদের while যুক্ত বাক্যটি দুইটাই পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এটাতে কোনো প্রশ্ন আছে? না স্যার। নাই। 2 নাম্বার, আমাদের while যুক্ত বাক্যটি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়
কিন্তু অপর বাক্যটি ফার্স্ট ইনডিফিনিট তখনই হবে যখন দেখবো এই কাজটা চলমান বুঝায় না। যেমন বার্নিং এর এই সেন্টেন্সটা আমি দেখলাম না, চলমান বুঝাবে না, এটা কি ইলজিক্যাল। স্বাভাবিকভাবে জাস্ট পরের দিকে হাত পড়াই ফেলছে ভুল ক্রমে, তাই না? তার মানে এই কাজটা চলমান বুঝাচ্ছে না, এই জন্য ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আর ওয়েন এর মধ্যে দুইটাই ফার্স্ট টেন্স হয়। আচ্ছা, আরেকটা হচ্ছে ওয়েন এর সাথে একটা ফার্স্ট ইনডিফিনিট আর একটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয় যদি এই কাজটা চলমান বোঝায়, যদি এই কাজটা চলমান বোঝায়। ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটু প্র্যাকটিস আর একটু দেখি। ট্যাগ মার্কার যদি এট দ্যাট মোমেন্ট, এট দ্যাট টাইম, দ্যাট উইক, ধরো দ্যাট মোমেন্ট মানে হচ্ছে ওই সময়, ওই সময় কয়টার সময়? 9টার সময়। ধরো 9টা থেকে ধরো 10টা, একটা যে সময় রয়েছে এই সময়টুকুন হচ্ছে একটা নির্দিষ্ট কাজ চলমান ছিল, তো এই জন্য এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। কারণ একটু প্র্যাকটিস করি আমরা, হ্যাঁ প্র্যাকটিস করি। আমি হচ্ছে, তোমরা এখন কেউ দিবা না, আনমিউট করবা না, আমি দেখে একজন একজন করে প্রশ্ন করি। যদি তোমরা শোনো, যদি তোমরা না পারো, মুখে বলতে না পারো, কমেন্টে লিখবা। যাদের অনেকে হচ্ছে আমাকে জানাইছিল যে ভাই আপনার আমি হচ্ছে আমার মাইক্রোফোন সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা। আচ্ছা, প্রথম হচ্ছে আসিম, না আসিম কে জানি। আসিম, এটা বলো তো। হ্যাঁ আসিম, বলো তো এখানে অ্যান্সারটা কি হবে? কেম হবে। কেম কেন ভাই বলেন তো? স্পেসিফিক সময় আছে, at 9 o'clock last night, গতকাল রাত 9টায়, গতকাল রাত 9টায়। একটা স্পেসিফিক সময় আছে না, একটা নির্দিষ্ট সময়ে, এই সময়ের মধ্যে কোনো একটা কাজ চলমান বোঝায় না? তাহলে আমরা এটা ব্যবহার করতে পারি কি? কামিং। তারপরে দেখো ওয়েন, তাহলে এখানে দেখো টেলিফোন র্যাং, ওয়েন যুক্ত বাক্যটি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়েছে, তাহলে অপর বাক্যটি ইদার ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স অথবা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে দেখো, আমরা টিভি দেখতেছিলাম, যখন রিং বাজে তখন আমরা টিভি দেখতেছিলাম, তার মানে এখানে উই এর সাথে ওয়্যার হবে, 2 নম্বর হবে সঠিক। আচ্ছা, এই বাক্যটা হচ্ছে এখন আরেকজনকে করতে দেই। এই বাক্যটা হচ্ছে আমি আরেকজনকে করতে দেই, সেটা হচ্ছে জামাল, 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 একে জামাল। ফারিহা মোর্শেদ, জাস্ট এ মিনিট অপেক্ষা করো। জামাল কই? হ্যাঁ, 3 নম্বর বাক্য বলো তো এটা। ওয়াইল রয়েছে এখানে, এই স্নেক। দেখো এই বাক্যটা ওয়াজ বাইটিং হয় নাই কেন? ওয়াজ বাইটিং হয় নাই কেন বলো তো দেখি এটা, জামাল বলো। স্যার 2 নম্বর হবে। আচ্ছা, আগে এটা বলো, ওয়াজ বাইটিং হয় নাই কেন? এখানে শুধুমাত্র বিট হয়েছে, কেন হয় নাই? কেন হয় না বলো? এটা ডি হয়েছে ঠিক আছে, কিন্তু এখানে সাপ যখন কামড়াতে থাকে নাকি এক কামড় দিয়ে চলে যায়, এক কামড় দিয়ে চলে যায়। এই জন্য এখানে এটা ফার্স্ট ফর্ম হয়েছে। গুড। আচ্ছা, তারপরে আসি হচ্ছে আমাদের when I reached home, তার মানে এটা বুঝতে পারছো, আগে একটা বাক্য চলে আসলো, এটা it was raining, যেটা হবে সঠিক উত্তর। আচ্ছা, আর আছে? আচ্ছা, এখানে একটা বাক্য দিচ্ছি, হ্যাঁ একটা বাক্য দিচ্ছি। while awaiting a civil war, বাক্যটা কি ছিল? দাঁড়াও, আমি টেক্সট বুকটা একটু দেখে নিই, ভুলে গেছি বাক্যটা কি ছিল জানো। টেক্সট বুকটা দেখে নিই, আমি টেক্সট বুক থেকে লাইনটা বাইর করতেছি, জাস্ট এ মিনিট। প্রথম অংশটুকুন ভুলে গেছি, এই জন্য আমি দেখতেছি। আচ্ছা হ্যাঁ, মনে হয়েছে এবার। He was determined
mind to bring down apartheid. Then why the dash a civil war? Civil war. Option A. Option A. Avoid. Option B was avoiding. কি হবে উত্তর? তাহলে কি বুঝলাম? এ হবে। কেন হবে? কারণ আমাদের while এর পরে যদি সাবজেক্ট ভার্ব না থাকে, রিপিট, while এর পরে যদি সাবজেক্ট ভার্ব না থাকে সেক্ষেত্রে আইএনজি। আর যদি সাবজেক্ট ভার্ব থাকে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, গুড। এখন আরেকটা জিনিস আসি আমরা, অতীতকালে দুইটা কাজ হয়েছে। এটা আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আবার আগেও বলছি, আবার একটু বলতেছি। আমি যখন প্রথম ক্লাস নিচ্ছিলাম তখন বলছিলাম অতীতকালে দুইটা কাজ হয়েছে। এখন বর্তমান হচ্ছে রাত 10টা বেজে, হ্যাঁ 10টা বাজে, এটা হচ্ছে বর্তমান। তো তার আগে আমাদের এখানে যদি চিন্তা করি, সন্ধ্যা 6টা মাগরিবের সময়, মানে 6টা তুমি নামাজ পড়ছো, মাগরিব পড়ছো, মাগরিব। নামাজ কিন্তু পড়তে হবে তোমাদের, হ্যাঁ নামাজ পড়তে হবে। তার আগে তুমি দুপুরের বেলায় খাওয়া দাওয়া করছো। তার মানে এই দুইটা বর্তমান সময়, এটা হচ্ছে অতীত, এটাও অতীত। এই যে দুইটা অতীত রয়েছে, এই দুইটা অতীতের ক্ষেত্রে যে কাজটা আগে হয়েছে সেটা হবে পাস্ট ইনডিফিনিট, সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে হয়েছে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার? এক নম্বরটা আবার বুঝান। এটা এটা শেষ করে নি, এটা শেষ করে নি, হ্যাঁ তাহলে কনসেপ্টটা শেষ করে তারপরে বুঝাচ্ছি। তাহলে কি বললাম? অতীতকালে দুইটা কাজ হয়েছিল, যে কাজটি আগে হয়েছে, রিপিট, অতীতকালে দুইটা কাজ হয়েছে, সম্পূর্ণ শেষ, কাজ শেষ। সন্ধ্যা 6টায় অতীতকাল, দুপুর 1টায় অতীতকাল। তার মানে অতীতকালে দুইটা কাজ হয়েছে, যে কাজটা আগে হয়েছে অর্থাৎ 1টা বাজে এই কাজটা হয়েছে, এটা অতীত। যে কাজটা আগে হয়েছে সেটা হবে পাস্ট পারফেক্ট, আর যে কাজটা পরে হয়েছে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তার মানে দেখো, প্রেজেন্টের কাছাকাছি সময় যেটা আছে, প্রেজেন্টের কাছাকাছি যেটা আছে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তার আরো আগে যেটা বলছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এটা হচ্ছে ডেফিনিশন হিসাবে, বা বাংলা সেন্টেন্স দেখে যেন আমি বুঝতে পারি, এটা কোন টেন্সের মধ্যে আমাদের ব্যবহার হয়েছে। আমি এরপরে হচ্ছে বিফোর আফটার চিন্তা ভাবনা না করে আমরা বাক্যগুলো দেখব। তাহলে কি এই কনসেপ্টটা ক্লিয়ার? এই যে ফার্স্ট ইনডিফিনিট কখন হয়, পাস্ট পারফেক্ট কখন হয়, ক্লিয়ার? এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে, রেগুলার নিয়মিত প্রশ্ন আসে। ক্লিয়ার? ওকে, গুড। এখন আসি হচ্ছে এটার ব্যবহারের জন্য হচ্ছে আমরা ব্যবহার করি আফটার, ব্যবহার করি এবং বিফোর ব্যবহার করি। তাহলে এখানে বিফোরের বিফোর, আফটারের আফটার, মানে বিফোরের পূর্বে আর আফটারের পরে ফার্স্ট পারফেক্ট অ্যান্সার। কি বলছি? বিফোরের বিফোর, আফটারের আফটার। বিফোর অর্থ পূর্বে, আফটার অর্থ পরে। তার মানে বিফোরের পূর্বে হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট, আর পরে হচ্ছে আফটারের পরে হচ্ছে ফার্স্ট পারফেক্ট অ্যান্সার। বুঝছেন? তাহলে এখানে দেখেন, এটা যদি আফটার, এটা যদি ফার্স্ট পারফেক্ট হয়, অপর বাক্যটা তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তার মানে এটা অপর বাক্যটা ফার্স্ট ইনডিফিনিট, এখানে অপর বাক্যটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটা কিভাবে মনে রাখবেন বলেন? কিভাবে মনে রাখবেন? মনে রাখার কৌশলটা কি বললাম?
কি বললাম বলেন তো? বিফোরের বিফোর, আফটারের আফটার। কি বলছি বলেন তো? বিফোরের বিফোর, আফটারের আফটার। সবাইকে আমি এখন মিউট করে রাখছি, হ্যাঁ, সবাইকে এখন মিউট করে রাখছি। বিফোরের বিফোর, আফটারের আফটার, বিফোরের বিফোর, আফটারের আফটার পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে অপর বাক্যটা কি হয়? অপর বাক্যটা কি হয়? অপর বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ওকে, আমরা এখন এখানকার মধ্যে বাক্যগুলো দেখবো না। আমরা এখন এখানে কোনো বাক্য দেখবো না, আমরা এখন এখানে অনুবাদ করব। অনুবাদ করব, অনুবাদ আমরা দেই নাকি আপনাদেরকে? অনুবাদ দেব? অনুবাদ দেবো আপনাদেরকে এখন এখান থেকে। অনুবাদ দেব? হ্যাঁ, আমি এটা আপনারা অনুবাদ করবেন বিফোর আফটার চিন্তা ভাবনা না করে, জাস্ট কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে এই কথাটা চিন্তা করে। আমি স্টেশনে স্টেশনে পৌঁছানোর পূর্বে ট্রেনটি মুখস্থ না করে এটা দেখেন করতে পারেন কিনা, ছেড়ে দিল। হ্যাঁ, তাহলে এটা দেখে আপনারা একটু অনুবাদ করেন। আমি একটু বসছি, আমি একটু পানি খাই। তাহলে একটু চিন্তা করেন কোন কাজটা আগে হয়েছে আর কোন কাজটা পরে হয়েছে। একটা হচ্ছে স্টেশনে পৌঁছা, আর একটা হচ্ছে ট্রেন ছেড়ে দেওয়া। তাহলে কোন কাজটা আগে হয়েছে? ট্রেন ছেড়ে দেওয়ার কাজটা আগে হয়েছে, তাই না? গুড। দুজন লিখেছেন, দুজনের হয়েছে। দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই রিচড দ্য স্টেশন। তাহলে এখানে কি হবে? আপনারা লিখেছেন অলরেডি, দ্য ট্রেন হ্যাড লেফট। দেখুন এখানে আপনি কিন্তু জাস্ট এটা চিন্তা করছেন কোন কাজটা আগে হয়েছে, সেটা চিন্তা করছেন, হয়ে গেছে আমাদের। দ্য ট্রেন হ্যাড লেফট, ছেড়ে দিল, বিফোর আই রিচ দ্য স্টেশন। তাই না? এই যে এখন চিন্তা করেন, বিফোরের আগে হত্যা পাস্ট পারফেক্ট হয়েছে, পরেরটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। এখন এই বাক্যটাকে যদি আপনি এইভাবে লেখেন, আমি স্টেশনে পৌঁছানোর পর ট্রেন ছাড়লো, তাহলে এটা কি হবে? আমি স্টেশনে পৌঁছানোর সরে গেছে। তাহলে এখানে কি হবে? পর যেহেতু বলছি পর, তার মানে পর হতে আমাদের আফটার ব্যবহার করি। তাহলে কোন কাজটা আগে হয়েছে? I reached the station after I had reached নাকি কোনটা হবে? এখানে আমি বিফোর আফটার চিন্তা ভাবনা করি আমরা জাস্ট এটা করব, আমি স্টেশনে পৌঁছানোর পর ট্রেন ছাড়লো। তার মানে আমি এখানে যদি এরকম ভাবে করি, হ্যাঁ দেখেন, the train left after I had reached the station. আচ্ছা, এই তো একটা বিষয় গেল। হ্যাঁ, এখানে আপনারা একটা জিনিস বোঝার চেষ্টা করেন, সেটা হচ্ছে দেখেন, একটা জিনিস বোঝার চেষ্টা করেন, বিফোরের বিফোর, আফটারের আফটার, এই দুটা বিফোর এবং আফটার বাক্যের কোথায় বসছে বলেন তো? বিফোর এবং আফটার বাক্যের কোথায় বসছে ভাই আপুরা? কোথায় বসছে? বাক্যের মাঝে। আই রিপিট, কোথায় বসছে ভাই? বাক্যের মাঝে।
এগুলো যেহেতু কনজাংশন, তার মানে এগুলো হচ্ছে আবার সেম ভাবে বাক্যের শুরুতে বসতে পারে। বিফোর এবং আফটার দুইটাই বাক্যের শুরুতে বসতে পারে। তাহলে এখানে যদি আফটার এই বাক্যটা দিয়ে করেন তাহলে কি হবে? আফটার আই হ্যাড রিচড, I had reached, I had reached the station, এরপরে একটা কমা হবে, কমা দিয়ে তারপর এই বাক্যটা হবে, the train left. বুঝছেন? আর বিফোর যদি হয়, বিফোর দিয়ে যদি আমরা এই বাক্যটা করি, এই বাক্যটা করি, তাহলে বিফোর দিয়ে হবে কি? I reached the station, I reached the station. মিনিং কিন্তু এক না, মিনিং হচ্ছে একটা আগে আর একটা পরে। হ্যাঁ, এটা বোঝাচ্ছে। স্টেশন, স্টেশন বানাতে এখানে ভুল হয়েছে। স্টেশন, তারপরে এই অংশটুকু দিলাম, দ্য ট্রেন হ্যাড লেফট। তাহলে আমি কি বলছি? বিফোর আফটার আমাদের এখানে যেরকম ভাবে বাক্যের মাঝে বসতে পারে, সেম ভাবে বাক্যের শুরুতেও বসতে পারে। সেম ভাবে কি বসতে পারে ভাই? বাক্যের শুরুতেও আমাদের বসতে পারে। কনসেপ্টটা ক্লিয়ার? তাহলে আমরা এখন একটু একটু সামনের দিকে যাই, প্র্যাকটিস করতেছি একটু পরেই। নো সুনার এবং নো সুনার এর সাথে হচ্ছে দেন ব্যবহার হয়। স্কার্সের সাথে ওয়েন, হার্ডলির সাথে ওয়েন এবং বিফোর। এই যে ওয়েন, দেন, বিফোর, এগুলোর পরে ব্যবহার হয় ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আর এই যে নো সুনার, স্কার্সলি, হার্ডলি, এটার সাথে ব্যবহার হয় হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের ফার্স্ট পারফেক্ট স্ট্রাকচারটা কি দেখলাম? আমাদের প্রথমে হচ্ছে হ্যাড বসে, সাবজেক্টের পরে হ্যাড, এরপর হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, তাই না? তাই তো, 3 নম্বর ফর্ম বসে আর প্রথমে সাবজেক্ট। কিন্তু নো সুনার, স্কার্সলি, হার্ডলি, আই রিপিট, নো সুনার, স্কার্সলি, হার্ডলি, এগুলোর ক্ষেত্রে প্রথমে হচ্ছে আমাদের নো সুনার হ্যাড, দেন হ্যাড, এরপরে সাবজেক্টটা বসে, তারপর হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্মটা বসে। এখানেও হ্যাড বসে, সাবজেক্ট বসে, ভার্বের 3 নম্বর ফর্মটা বসে। এখানেও হ্যাড বসে, সাবজেক্টটা বসে, ভার্বের 3 নম্বর ফর্মটা বসে। তার মানে এখানে হচ্ছে আমাদের ইনভার্সন হয়েছে। তার মানে এখানে কি হয়েছে ভাইয়া? এখানে ইনভার্সন হয়েছে। তাহলে দেখেন, নো সুনার হ্যাড, নো সুনার বসছে, এরপরে হ্যাড, এরপরে আই, এরপরে রিচড। আর দেন টিএইচ এ এন বানানটা রাখবেন, নো সুনার সাথে টিএইচ এ এন, নট ইএন, নট ইএন, টিএইচ ইএন নয়। এখানে আমার এখনো মনে আছে 2021-22 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে, রিপিট, ডি ইউনিটে না বি ইউনিটে, বি বা বি যে কোনো একটা, বি ইউনিটে মনে হয়, ভুলে গেছে কোন ইউনিটে, নো সুনার থেকে প্রশ্ন আসছিল। তো আমি আমি স্বাভাবিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হইলে আমরা কলা ভবনের সামনে থাকি। তো কলা ভবনের সামনে যখন শিক্ষার্থীরা আসলো, এসে বলতেছে, ভাই এখানে টিএইচ এন নাকি টিএইচ ইএন? ঠিক আছে, টিএইচ এন নাকি টিএইচ ইএন? তাহলে এই ভুলটা যেন আপনাদের না হয়। তাহলে কি হবে? টিএইচ ইএন নয়, টিএইচ এন। তারপরে নো সুনার হ্যাড, দেন স্কার্সলি, হার্ডলি, স্কার্সের সাথে হার্ডলি, সরি স্কার্সের সাথে ওয়েন, হার্ডলির সাথে ওয়েন অথবা বিফোর। তারপরে হার্ডলি হ্যাড, তারপরে বিফোর, তারপরে নো সুনার সাথে দেন। আচ্ছা, এটা আমি আগেও বলছি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম যদি হয়, হাই টাইম যদি হয়, ইজ দিয়ে হয় ফার্স্ট ইনডিফিনিট টেন্স, আর ওয়াজ যদি হয় ফার্স্ট পারফেক্ট টেন্স। যেমন ইট ওয়াজ হাই টাইম উই হ্যাড রিচড ইনডিফিনিট, আর ইট ইজ দ্য ফার্স্ট, ওয়াজ দ্য ফার্স্ট টাইম, সেকেন্ড থার্ড টাইম যদি হয় ফার্স্ট পারফেক্ট টেন্স। 2022-23 সেশনে এখান থেকে প্রশ্ন আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখান থেকে প্রশ্ন আসছে। ঠিক আছে, তো দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম উই হ্যাড ট্রাভেলড কক্সবাজার, we had traveled কক্সবাজার। ওকে, আচ্ছা, এখন একটু প্র্যাকটিস করি, প্র্যাকটিস দেখি, এখন প্র্যাকটিস করি। যদি বুঝে থাকেন আপনারা একটু আনমিউট করেন এবার। হ্যাঁ, কবির বলো তো ভাইয়া, কবির।
আফটারের পর এখানে কি হবে? কবির বলো, আফটারের আফটার ফার্স্ট পারফেক্ট টেন্স হবে, কোনটা হবে? বুঝি না, শুনি না, সাউন্ডটা শুনি না ভাই। সি হবে স্যার, সি হবে। সি হবে কেন? আফটারের আফটার, আফটারের আফটার ফার্স্ট পারফেক্ট কোনটাতে আছে? এটাতে আছে। তারপরে নোশনের সাথে প্রথমে কি বসবে যেন বলছিলাম? হ্যাড। এটা বলবে কে? এটা বলবে হচ্ছে আলামিন। বল আলামিন সম্রাট, তাহলে কোনটাতে আছে? হ্যাড দি কোনটাতে আছে? এটাতে আছে? নাই। এটাতে আছে? নাই। তাহলে ইধার এটা হবে অথবা এটা হবে। তাহলে এটা হতে পারে, এটাও হতে পারে। আর টিএচ এন এর পরে কি হবে সম্রাট বলো তো? কোন টেন্স? দেন এর পরে কোন টেন্স? এই বোকা, ফার্স্ট পারফেক্ট বলছে মাইর। পাস্ট ইনডিফিনিট আছে এটা? নাই, তার মানে এটা ভুল। ক্যান্সার কোনটা হবে? ইট স্টার্টেড, ফার্স্ট ইনডিফিনিট টেন্স, আর এরপর আইএনজি হয়ে আছে। হার্ডলি রয়েছে, দেন এর পরে টিএচ এন, দেন এর পরে ফার্স্ট ইনডিফিনিট তথা ভার্বের সেকেন্ড ফর্ম। তারপরে হচ্ছে দেন না, শুধু ওয়েন এর পরে ভার্বের সেকেন্ড ফর্ম, বিফোর এর পরেও ফার্স্ট। এখানে শুধু বিফোর না, হার্ডলি থাকবে এবং বিফোর থাকবে দুইটায়। এখানে কিন্তু নো সোনার থাকবে, এরপরে এখানে এই অংশটুকুনের মধ্যে ফার্স্ট পারফেক্ট, আগে হ্যাড বসবে, আর দেন ওয়েন বিফোর এরপরে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। দুইটা মিলে একটা কনজাংশন, এটা মিলে কনজাংশন, এটা মিলে কনজাংশন, এটা মিলে কনজাংশন, মানে সবটুকুন মিলে কনজাংশন। বুঝছো? হোয়েনের পরে কি ভিতরি হবে? ক্লিয়ার? হোয়েনের পরে কি স্যার ভিতরি হবে? কোনটার পরে কোনটার পরে? পরে হোয়েন। না ভি2 হ্যাঁ, হবে তো। ওয়েন বলো, বিফোর বলো, দেন বলো, এরপরে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে, ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ভি2। ঠিক আছে? এই যে দেন রয়েছে, এখানে হচ্ছে দেখো আমাদের ওয়েন রয়েছে, এখানে কি রয়েছে? হার্ডলি, হার্ডলির সাথে কই এই যে ওয়েন রয়েছে, তার মানে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। আচ্ছা, তাহলে তাহলে এই যে এখানে আমাদের দেন হবে না, দেন হবে না, হার্ডলির সাথে ওয়েন হবে, তার মানে এটা ফার্স্ট টেন্স রয়েছে, এটা প্রেজেন্ট টেন্স রয়েছে, এটা হবে না, এটা হবে। তাহলে ডি নাম্বারটা হবে সঠিক উত্তর, ডি নাম্বারটা হবে সঠিক উত্তর। হার্ডলি রয়েছে, তারপরে তাহলে এটা কি হবে? হার্ডলি হ্যাড, হি, নট হি হ্যাড। আচ্ছা আচ্ছা, এখন আমাকে বলো ফার্স্ট টেন্স নিয়ে কোনো সমস্যা আছে আপনাদের? স্যার লাস্টেরটা আরেকবার বলেন। এটা 4 নাম্বারটা? ওকে, জি স্যার। শুনেন, একটা সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে স্বাভাবিকভাবে প্রথমে আমাদের সাবজেক্টটা বসছে, তারপর অক্সিলিয়ারি ভার্ব হিসেবে হ্যাড বসছে, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম বসার কথা না ফার্স্ট পারফেক্ট টেন্স হিসেবে? জি স্যার। ওকে, কিন্তু যদি আমাদের বাক্যের মধ্যে নো সুনার থাকে, নো সুনার থাকে, হার্ডলি থাকে, অথবা স্কার্সলি থাকে, তাহলে নো সুনার পরবর্তীতে এখানে কি থাকবে যেন? পরের অংশটুকুনে দেন থাকবে, হার্ডলির সাথে ওয়েন থাকবে, আর এটার সাথে ওয়েন অথবা বিফোর দুইটাই থাকতে পারে, তাই না? অথবা আমি দিলাম। এখন আমি বলছি এইগুলোর পরে কোন টেন্স হবে? এই তিনটা পাস্ট ওয়ার্ড ইনডিফিনিট বলেছেন, এটার পাস্ট সাথে ইনডিফিনিট। ইন্টিমেট, প্রথমে তার মানে সাবজেক্ট এবং ভার্বের সেকেন্ড ফর্ম, রাইট হবে। কিন্তু আমাদের এখানে দেখো, এই যে নো সুনার পরে, হার্ডলির পরে, স্কার্সলির পরে সাবজেক্ট, হ্যাড, অক্সিলারি ভার্ব এবং ভার্বের 3 নম্বর ফর্ম এভাবে বসার কথা স্বাভাবিকভাবে, কিন্তু না, এখানে আমাদের এই তিনটার পরে প্রথমে তাহলে কি বসবে? প্রথমে অক্সিলারি ভার্বটা চলে আসবে আগে, তারপরে সাবজেক্টটা আসবে, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্মটা আসবে। এই যে এটা হয়েছে, এই যেরকম সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আসছে, এই আশাটাকে বা ইংলিশে গ্রামারে বলা হয় ইনভার্সন নামে, একটা ইনভার্সন, জি স্যার, ইনভার্সন ইনভার্সন অফ ভার্ব। হয়। তার মানে আমাদের এখানে স্বাভাবিকভাবে অক্সিলারি ভার্ব আগে আসলে বাক্যটার আমরা কি কি ধরনের বাক্য বলি বলেন তো? ইন্টারোগেটিভ, ইনভার্সন অফ ভার্ব। ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ বলি, কিন্তু এখানে আমাদের ইন্টারোগেটিভ হয় নাই, এখানে আমাদের ইন্টারোগেটিভ হয় নাই।
ওকে, এজন্যই আমাদের এখানে দেখেন হার্ডলি, এরপর হি হ্যাড না হয়ে এখানে কি হয়েছে, হ্যাড হি, এই জন্য আমাদের এটা হয় নাই। ক্লিয়ার? স্যার বিফোর আফটার যদি Clear, বাক্যের sir. শুরুতে বসে তাহলে মিনিংটা কেমন হয়? সেম, একই মিনিং। এই যে এখানে যেটা বলছেন এটা সেম মিনিং, সেম। জি স্যার, ঠিক আছে। যেটা বসলে যা মিনিং হবে, শুরুতে বসলে একই মিনিং হবে। আফটার মাঝে বসলে যা মিনিং হবে, শুরুতে বসলেও একই মিনিং হবে। জি স্যার। আচ্ছা। স্যার পাস্ট কন্টিনিউয়াস এর ওই যে স্লাইডটা দেখালেন ওর 1 নম্বরে প্রবলেম ছিল। ফার্স্ট কন্টিনিউয়াস, হ্যাঁ বলো কি হচ্ছে এখানে 1 নম্বরে। স্যার আপনি 4 নাম্বারটা কেন দিলেন? ধরো একটা নির্ধারিত সময়, আজকে এই সময়ে, গতকাল 9টা, একটা নির্ধারিত সময় কিনা, এই জি সময় স্যার। কোনো একটা কাজ যদি চলমান থাকে, সেই চলমান কাজটাকে আমরা কি করি? কন্টিনিউয়াস। তার মানে গতকাল রাত 9টায় সে আসতেছিল, এটা বুঝাইতে আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করছি। ঠিক আছে? আচ্ছা, আমরা আর দুইটা ব্যবহার রয়েছে, অল্প একটু ব্যবহার, যেটা আমরা ক্লাসের মধ্যে বলছিলাম। এটা করার আগে আমরা করে নিচ্ছি এটা। আচ্ছা, এটা 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 আগে করি। ওকে, ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার শব্দ অর্থ হচ্ছে ভবিষ্যৎ, ইনডিফিনিট অর্থ হচ্ছে অনির্দিষ্ট, টেন্স অর্থ কাল। তার মানে অনির্দিষ্ট ভবিষ্যৎ কাল। তার মানে যে ভবিষ্যতে হবে সেটা নির্ধারিত কোনো সময় করে বলবে না, নির্ধারিত কোনো সময়ের কথা বলবে না। তাহলে ভবিষ্যৎকালে কোনো কাজ হয়, হবে এরূপ বুঝাতে হবে, হবে। হবে। তো এটা এটা আমাকে একটু বুঝেন, হ্যাঁ। ভবিষ্যতে এই যে দেখেন, একটু বোঝার চেষ্টা করেন, হ্যাঁ, সহজে বোঝার চেষ্টা করেন, একবার সহজভাবে চিন্তা করেন। এটা হচ্ছে অতীত। অতীত, অতীত আজকে দিনের বেলা কয়টা বলবো? দিনের 9টা। এখন বর্তমান কয়টা? রাত 10টা মনে করেন, রাত 10টা। এটা হচ্ছে বর্তমান না? ইয়েস স্যার। বর্তমান। তার মানে এটা হচ্ছে রাত 10টা। আচ্ছা, ভবিষ্যৎ যদি আমরা চিন্তা করি, রাত 12টা, ভবিষ্যৎ 12টা। হ্যাঁ, তার মানে ভবিষ্যৎকালে কোনো কাজ হবে এর বুঝাতে যে কাজটা হবে, সেই কাজটা কি হবে ভাই? ফিউচার, ফিউচার টেন্স Indefinite. হয়। হ্যাঁ, এক কথায়। এখন আমরা এটা বোঝার চেষ্টা করি, একটা বোঝার চেষ্টা করি। এই যে ভবিষ্যৎ, এই ভবিষ্যতের মধ্যে এখানে কয়েকটা ভাগ হতে পারে, ভবিষ্যতের মধ্যে কয়েকটা ভাগ হতে পারে। হ্যাঁ, ভবিষ্যতের কোনো একটা কাজ স্বাভাবিকভাবে যে কোনো সময় হবে, অথবা ভবিষ্যতে কোনো একটা সময় কাজটা চলমান বুঝাবে। ধরো এই ভবিষ্যতে 11টা, ধরো 11টা বাজে একটা কাজ চলতে থাকবে। ঠিক আছে, ভবিষ্যতে একটা কাজ 11টা বাজে থেকে শুরু হয়ে চলতে থাকবে, কিছুক্ষণের জন্য চলবে। ওকে, আরেকটা কাজ হচ্ছে, এই যে ভবিষ্যতে আরেকটা কাজ, সেটা হচ্ছে আরেকটা সময়ের পূর্বে হয়ে থাকবে, ভবিষ্যতের সময়, কিন্তু এটা ধরেন 12টার আগে এটা কাজটা আগে হয়ে যাবে, শেষ হবে, 12টার আগে সম্পন্ন হবে। বুঝতে তাহলে পারছি স্যার। যে কাজটা চলমান থাকবে সেটা হচ্ছে কন্টিনিউয়াস, যেটা হচ্ছে শেষ সম্পন্ন হয়ে যাবে ভবিষ্যতে একটা সময়ের আগে, সেটা কি হবে? পারফেক্ট। ঠিক আছে, হুম। সেটা হবে পারফেক্ট। আচ্ছা, এখন এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করি। ধরেন এই 10টা বাজে আমরা ক্লাসে আছি। এখন ভবিষ্যতে এখানে 2টা কাজ হতে পারে না? ভবিষ্যতে হ্যাঁ স্যার, বলেন, হতে পারে। ভবিষ্যতে 2টা কাজ হতে পারে। তাহলে হ্যাঁ। আমরা ভবিষ্যতে যখন 2টা কাজ হবে, যে কাজটা পরে হবে সেটাকে বলবো আমরা ফিউচার পারফেক্ট টেন্স, আর যে কাজটা আগে হবে, মানে Future. আরেকটা কাজ হবে, ভবিষ্যতে 2টা কাজ হবে, একটা কাজ হবে ফিউচার পারফেক্ট, আর একটা হবে ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট। কেন? কেন? কারণ আমরা আমরা 2টা ফিউচার একসাথে না ব্যবহার করে একটা একসাথে করে করবো আর কি, একটা করে করবো, মানে একটা থাকবে একটা, মানে আই রিপিট, বুঝে নেই হয়তো। ভবিষ্যতে ভবিষ্যতে আমাদের 2টা কাজ হবে।
তো এই ক্ষেত্রে আমরা দুইটা ফিউচার একসাথে ব্যবহার না করে একটা করব, তার মানে কি বুঝলাম? তার মানে হচ্ছে একটা বাক্যের মধ্যে দুইটা ফিউচার টেন্স একসাথে হবে না, বা একসাথে আমরা করব না। দুইটা ফিউচার একসাথে হবে না, বাক্য আমরা করব না। যদি একটা ফিউচার করি অপরটা, তাহলে কি করব? অপরটা প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট করব, প্রেজেন্ট, ইদার প্রেজেন্ট পারফেক্ট অথবা ইটস প্রেজেন্ট ইনডিফারেন্ট। তাহলে আমরা এখন একটা একটা করে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি, এই বিষয়টা যদি বুঝি অ্যানালাইসিস করার চেষ্টা করি। আচ্ছা, আহ তাহলে হচ্ছে দেখো, ভবিষ্যৎকালে হচ্ছে কোনো কাজ হবে। এখন দেখো, কোন সেন্টেন্স একটি অংশ যদি ফিউচার ইনডেফিনিট টেন্স হয়, তাহলে অপর অংশটি প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স হবে। দেখছো, একটা ফিউচার মানে দুইটা এক কথাই বলছি, দুইটা ফিউচার একসাথে হবে না। হবে না, একটা নোট করে দিচ্ছি, দুইটা ফিউচার একসঙ্গে হবে না। একসাথে ব্যবহার করব না। যদি না করি, তখন সেক্ষেত্রে একটা ফিউচার হলে অপরটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। অপরটা তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আই উইল কল ইউ, আমি তোমাকে কল দেব ওয়েন, যখন আই রিটার্ন, যখন আমি ফেরত আসি বা ব্যাক আসি। আর এটা টেন্স মার্কার কি, এটা এরকম ভাবে ব্যবহার হয়, বিশেষ করে এটা ওয়েন এর সাথে ব্যবহার হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা টুমরো যদি থাকে টেন্স মার্ক হিসেবে নেক্সট, নেক্সট টাইম, নেক্সট ডে, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, এরকম ভাবে যদি থাকে, ফলোইং টাইম, এরকম ভাবে যদি থাকে, ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, দেখো, আই উইল এক্সপ্লেইন ইট, এটা কোন টেন্সে আছে? ফিউচার ইনডিফিনাইট। অপর বাক্যটা কোন টেন্স হবে? কামস প্রেজেন্ট ইনডিফিনিট কাম। প্রেজেন্ট। হবে, কামস হবে। তার মানে কামস, এটা হবে। তারপর আই শ্যাল মিট মাই ফ্রেন্ড, এটা ফিউচার ইনডেফিনিট টেন্স আছে, তার মানে ওয়েন এর পরে কি বসবে? হি কামস। প্রেজেন্ট। হি কামস হবে। গুড। ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট হচ্ছে ভবিষ্যৎকালে কোনো সময়ের আগে যদি কোনো একটা কাজ হয়। ধরো 12টা আছে, 12টার আগে আমাদের হয়ে গেছে। 2030 সাল আছে, 30 সালের আগে যদি কোনো কাজ সম্পন্ন হয়ে যায়। কি বলছি? ভবিষ্যৎকালে একটু মিউট করো প্লিজ আলামিন। ভবিষ্যৎকালে কোনো কাজ নির্দিষ্ট সময়ের আগে যদি হয়, সেই ক্ষেত্রে আমরা সেটা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করি। এই জন্য বাই প্লাস ফিউচার টাইম যদি হয়, অথবা বিফোর প্লাস ফিউচার টাইম, এই ক্ষেত্রে এটা বিফোর অথবা বাই দুইটা প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়। তাহলে 2024 সালের আগে পদ্মা, এটা তো অলরেডি হয়ে গেছে না? পদ্মা ব্রিজের তো এখনো ফুল কমপ্লিট হয় নাই। 2025 সাল আগে পদ্মা ব্রিজের কাজ সম্পন্ন হবে। দেখো, দ্য কনস্ট্রাকশন অফ পদ্মা ব্রিজ উইল হ্যাভ বিন কমপ্লিটেড, প্যাসিভ হয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে আই উইল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক বাই 5 PM, 5টার আগে হচ্ছে আমার কাজ সম্পন্ন করব। আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বাই বিফোর অথবা 5 মিনিটস, 5 মিনিট পূর্বে আমি কাজটা সম্পন্ন করব। তারপরে দেখেন, বাই অথবা বিফোর 5 PM আই উইল হ্যাভ রিচড মাই হোম। আচ্ছা, এখন আপনাদেরকে একটা বাক্য দেই, আমি একটা বাক্য দেই, সেটা হচ্ছে আগামী ফেব্রুয়ারির পূর্বে, আগামী ফেব্রুয়ারি মাসের পূর্বে, ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মান ভুল হয়ে গেছে না তো, ফেব্রুয়ারি, এটা আপনার লিখবেন, হ্যাঁ, মাসের পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে, ডাবির পরীক্ষা হবে, এটা আপনারা লেখেন। ডাবির অ্যাডমিশন টেস্ট, ডিউ অ্যাডমিশন টেস্ট আর কি, হ্যাঁ, পরীক্ষা হবে। তাহলে ফিউচারটা সময়টা কথা বলছেন এখানে, স্যার সেই সময়টা জানুয়ারি মাসে বলছে না? হবে পরীক্ষাটা? হ্যাঁ, জানুয়ারি মাসে হবে পরীক্ষা না ডিসেম্বরের শেষে স্যার? আশা করি জানুয়ারি ফেব্রুয়ারিতে হবে, তবে আমি এখানে লিখছি আর কি, এখন এটা যে হবে এমন তোটা, তাই না? এটা তো জাস্ট উদাহরণ দিচ্ছি স্যার।
হ্যাঁ, এটা আপনার একটু ইয়া করেন তো অনুবাদটা। তাহলে কি হবে? by next February তাহলে কি হবে? due admission will have held, তাই না? স্যার বিফোর হলে কি বাই দ্য টাইম হয়? বিফোর অথবা বাই দুইটি হতে পারে, বিফোর এবং বাই দুইটি হতে পারে। তার মানে আগামী ফেব্রুয়ারির পূর্বে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে বিফোর ফেব্রুয়ারি মান্থ ডিউ অ্যাডমিশন উইল হ্যাভ অকওয়ার্ড, এটা হবে না? মানে হয় না? উইল হ্যাভ বিন হেল্ড হতে পারে, উইল হ্যাভ অকার্ড দিতে পারেন। তাহলে ওই অকার্ডটা হচ্ছে প্যাসিভ হয় না, তো সেখানে অকার্ডটা দিলে হবে। ঠিক আছে, উইল হ্যাভ বিন অকওয়ার্ড। না, উইল হ্যাভ অকার্ড। হ্যাঁ, সেটাই লিখছিলাম। অকার্ডটা প্যাসিভ হবে না। ওকে, আর যদি হেল্ড ইউজ করেন তখন উইল হ্যাভ বিন হেল্ড। আচ্ছা, আমরা আশা করি ভাইয়া এখন বুঝতে। এটা আরেকবার বলবেন, বুঝতে পারি নাই। ওকে, দেখো আপু, আমাদের দেখো এই ফেব্রুয়ারি মাস, আগামী যে ফেব্রুয়ারি মাস, এটা কি ভবিষ্যৎকালের সময় কিনা? জি। এই মাসের এরপর এই মাসটা যখন শেষ হয়ে যাবে, এরপর আরেকটা ফিউচার আসবে, তাই না? বা এরপর এরপরটা হচ্ছে প্রেজেন্ট হবে। তখন এই মাসটা চলে আসবে, তখন আবার প্রেজেন্ট টাইম হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, তার মানে এই যে সময়, এটা না বুঝলেও এটা বাদ দিয়ে, এটা হয়তো বুঝবেন না, একটু কঠিন হয়ে যাবে। এই মাসের পূর্বে ভবিষ্যৎকালে হবে, কিন্তু এই মাসের আগে যদি বোঝায়, আগে বোঝাতে হচ্ছে বিফোর অথবা আমরা বাই ব্যবহার করি, পূর্বে বোঝাতে, তাই না? ইয়েস তাই স্যার। তো? তার মানে জি। বর্তমান থেকে যদি ভবিষ্যতের চিন্তা ভাবনা করি, কোনো একটা সময়ের কথা উল্লেখ করবে, যে সময়ের পূর্বে আরেকটা কাজ সম্পন্ন যদি হয়ে যায়, সেই সম্পন্ন হওয়া কাজটি বা শেষ হয়ে যায়, সেই কাজটা হবে ফিউচার পারফেক্ট। বুঝছেন? তার মানে আমাদের এই যে ফেব্রুয়ারি মাসের পূর্বে কি হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে। তার মানে এই কাজটা এই মাসের পূর্বে হবে। তার মানে ভবিষ্যতের একটা কাজ হবে, সেই কাজের পূর্বে যদি আরেকটা কাজ হয়, সে কাজটা কি, কোন টেন্সের? ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট টেন্স। এখন আমরা এই বাক্যগুলো একটু দেখি। আমরা, সেটা হচ্ছে, একটু মনোযোগ দিয়ে দেখেন। সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট এর মধ্যে দেখেন, এখানকার মধ্যেও আমাদের সাবজেক্ট, এটা ফিউচার পারফেক্ট হয়েছে বিফোর প্রেজেন্ট টেন্স, মানে আরেকটা কাজের পূর্বে। আরেকটা কাজ কি? ধরো এখানে আরেকটা কাজের কথা বলবে, সেই কাজের পূর্বে যে কাজটা হবে সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। ঠিক আছে? আর এই কাজের পর এই কাজটা হবে আফটার এই কাজটার পর। বুঝেন নাই? আর মনোযোগ সহকারে বুঝেন। হ্যাঁ, এটা এখানকার মধ্যে একটু হয়তো আপনাদের ঘাপলা আছে, আমি এটাকে একটু বক্স করে দিই আবার।
কালার কি দেবো এটার? আচ্ছা, এটা বক্স করে দিলাম আমি। দেখেন, একটা বাক্য লিখি আমি, জাস্ট একটা বাক্য লিখি, মনোযোগ দিয়ে সহকারে একটু শুনেন, হ্যাঁ, মনোযোগ সহকারে শুনেন, মনোযোগ সহকারে একটা বাক্য লিখি। এর জন্য আমি একটা নতুন একটা পেজ নিই, নতুন একটা পেজ নিচ্ছি আমি। আচ্ছা, আমি কাজ শেষ করার পূর্বে, আমি ক্লাস শেষ করার পূর্বে, দেখেন, আমি কাজ শেষ করার পূর্বে অথবা ক্লাস শেষ করার পূর্বে, শেষ করার পূর্বে আমার আম্মু যদি রান্না করে, হ্যাঁ, তাহলে হচ্ছে মা ভাত, আমার তো রান্না করা হয়ে গেছে যদিও, ভাত রান্না করে থাকবে। আচ্ছা, এখানে দুইটা কাজ কিনা দেখেন তো। এখানে কয়টা কাজ আছে? স্যার 2টা কাজ। 2 টাকা। এখানে আমাদের দুইটা কাজ আছে। এখন আমাকে বলেন কোন কাজটা আগে হবে? স্যার ভাত রান্না। ভাত রান্না আগে হবে। আমার মায়ের কাজটা আগে হয়েছে না? হ্যাঁ। আমার মায়ের কাজ, ঠিক আছে। তো মায়ের কাজ হচ্ছে, মায়ের কাজ যেটা হবে, মা 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 যেটা আগে করছে, মা, তার মানে মাই মাদার, যে কাজটা আগে হবে সেই কাজটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। তার মানে মাদার উইল হ্যাভ কুকড, উইল হ্যাভ কুকড Before I Right. finish my work. বিফোর আই, কি লিখছি, ফিনিশড মাই ওয়ার্ক। তাহলে কি বুঝলাম? ভবিষ্যৎকালে দুটা কাজ হবে, যে কাজটা আগে হবে সেই কাজটা কি ভাই বলেন তো, বলেন। ফিউচার পারফেক্ট। ফিউচার আর যে পারফেক্ট। কাজটা, যে, আরে ফিনিশড কেন লিখছি, সরি সরি এটা আমি তো ভুল লিখে বলছি, সরি। যে কাজটা আগে হবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট, আর যেটা পরে হবে সেটা প্রেজেন্ট টেন্স। ফিউচার ইনডিফিনিট। সরি, প্রেজেন্ট ইনডিফিনিট। পারফেক্ট হতে পারি এটা, ঠিক আছে। তাহলে Finished বুঝতে তো হয়। পারছেন? হ্যাঁ হ্যাঁ, finished তো হয়, দেওয়ার সময় ইডিও তো। এটা যদি ফার্স্ট পারফেক্ট হয় তাহলে ফিনিশড হইতো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। এটা যেহেতু হচ্ছে, এখন এখানকার মধ্যে একটা নোট নেন, নোট নেন। প্রশ্ন, পরীক্ষার প্রশ্নে এটা নোট নেন, হ্যাঁ। বিপরীতের জায়গায়, বিপরীতের পরিবর্তে বাই দা টাইম দিবে। আজকে হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো আমি পরীক্ষা করি নাই, মানে দেই নাই। তো ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আরেকটা ক্লাস নেবো টেন্সের উপরে, সেই ক্লাসে ইনশাল্লাহ বিগত সালের প্রশ্নগুলো দেখবো এবং সিকোয়েন্স চ্যাপ্টার অল্প একটু পড়া, তারপরে বিগত সালের প্রশ্ন শুধু এটার উপরে প্র্যাকটিস করব, যে স্ক্রিন শেয়ার করি প্রয়োজন আমি করব। আচ্ছা, তাহলে কি বললাম, বিফোরের পরিবর্তে আরেকটা কি দিতে পারে ভাই? বাই দ্য টাইম। বাই দ্য টাইম। বাই দ্য টাইম দিতে পারে, বাই দ্য টাইম দিতে পারে। আচ্ছা, এখানে আরেকটা বাক্য লিখছি আমি, হ্যাঁ, আরেকটা বাক্য লিখতেছি, সেটা হচ্ছে সে আসা না পর্যন্ত, সে আসা না পর্যন্ত, আমি অপেক্ষা না পর্যন্ত আমি অপেক্ষা করতে থাকবো বা অপেক্ষা করবো আর কি। দেন দেখছো আবার বেশি হয়ে গেছে, জেড হয়ে গেছে, কেমন রাগ লাগে বলো? আচ্ছা, এটা দেখ, সবটুকু গুছিয়ে ফেলি। আচ্ছা হ্যাঁ, তাহলে অপেক্ষা করব বা অপেক্ষা করতে থাকবো
তাহলে এখানে এখানে আমরা কি করব? এখানে হচ্ছে দেখো আমাদের কয়টা কাজ, একটা হচ্ছে দুইটা প্রথম কাজ। কাজ, সে I আসবে, will প্রথম কি করবে, সে আসবে, তার মানে সে আসবে প্রথমে। আমি এখানে এটা পরে লিখছি হি কামস, সে আসবে। দেন হচ্ছে আমরা অপেক্ষাটা শেষ হবে না, before মানে এরপরের কাজ শেষ হবে, শেষ হবে কোনটা, অপেক্ষা। তার অপেক্ষা শেষ হবে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের বাক্যটা কিভাবে লিখতে পারি, বিফোর যদি দিয়ে যদি লিখি তাহলে I হচ্ছে will লিখতে পারি আই শ্যাল wait. হ্যাভ, I shall have waited, I shall have waited বা waited before he comes. বিফোর এর পরিবর্তে তুমি ব্যবহার করতে পারো আনটিল, Till until যে কোনো একটা ব্যবহার করতে পারো আনটিল। আচ্ছা আনটিল এর মধ্যে একটা এল হবে, আনটিল এর মধ্যে একটা এল হবে, আর টিলের মধ্যে হচ্ছে দুইটা এল। এখন এখানে লিখে রাখো আনটিল ব্যবহার করা হচ্ছে ফর্মাল, আর টিল ব্যবহার করা হচ্ছে এটা হচ্ছে মোর ফর্মাল, এটা হচ্ছে একটু নর্মাল। বেশি ব্যবহার করবো হচ্ছে আমরা আনটিল। স্যার ঠিক ওখানে আছে, শ্যাল হ্যাভ না হয়ে উইল হ্যাভ দেওয়া যাবে না? আসতে বলো, শুনি নাই তো বাবা। স্যার shall শ্যাল হ্যাভ না হয়ে উইল হ্যাভ দেওয়া যাবে না? হ্যাঁ অবশ্যই দিতে পারবা, সমস্যা নেই, আমি তো এখানে শেল তো বলতে বলতে লিখে ফেলছি। মানে এক স্যার বলছিল যে উইল হ্যাভটা বেশি প্রয়োজন। হ্যাঁ এখন বর্তমান শেলের ব্যবহার হয় না বললেই চলে, উইল হ্যাভটা আমরা মেইনলি ব্যবহার করব। তাহলে কি ভাইয়ারা আপুরা এখন কি তোমরা ফুল কনসেপ্ট কি তোমাদের ক্লিয়ার? জি। জাস্ট একটা এক্সাম্পল আমি এটা দিয়ে শেষ করতেছি। বাই দ্য টাইম হি, এটা দাঁড়াও আমি একটা বই থেকে আমাদের আমি এটা তো স্লাইড তৈরি করছিলাম, স্লাইডের মধ্যে এমসিকিউটা দিয়েছিলাম, এটা বিগত সালের প্রশ্ন ছিল। কই এমসিকিউটা কই, এটা আসলো না কেন এখানে স্লাইডে? বাই দ্য টাইম হি অ্যারাইভস ড্যাশ আওয়ার হোমওয়ার্ক, উই, আমার স্লাইডে আছে, এখান থেকে আসলো না কেন বুঝলাম না, এটা কোথায় গেল? ও এই যে পাইছি পাইছি পাইছি। ওকে, এই এমসিকিউটা একটু সলভ করো। তাহলে বাই দ্য টাইম বলতে কি বুঝাচ্ছি আমরা? বাই দ্য টাইম বলতে কি বুঝাচ্ছি? বিফোর, Before তাই না? তাহলে বিফোর এখানে প্রেজেন্ট টেন্স হয়েছে, তাহলে অপর সেন্টেন্সটা কি হয়ে যাবে? will have been finished. finish পারফেক্ট টেন্স হয়ে যাবে। বাই দ্য টাইম উইল হ্যাভ দ্য ফিনিশ ফাইভ, তার মানে এটা কি হয়ে যাবে? ফিউচার will এর have পূর্বে will আগের have পরিষ্কার C number. সি নাম্বারটা হবে সঠিক উত্তর। বাই দিস নেক্সট মান্থ, আগামী মাসের পূর্বে সরকার কি করবে? রিজাইন করবে। দেখো B number. 6-7 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে, মানে ওই যে আমার বিলিভ ইট অর নট, তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, যখন হচ্ছে বৃহস্পতিবার কথা দেখছিল, জুলাইয়ের বৃহস্পতিবার, যে যখন হচ্ছে যেদিন ইন্টারনেট বন্ধ, 19 তারিখ মেবি 18 বা 19 তারিখ, বিলিভ ইট অর নট, তোমরা বিশ্বাস করবে কিনা আমি জানি না, না করলে সেটা তোমাদের ব্যাপার বিষয়। তো বৃহস্পতিবার ছিল, আমি আমার ভাইয়াকে, আমার ফ্রেন্ড একটা সাকিব নামে একটা ফ্রেন্ড আছে, ওরা অনেকগুলো বই লেখে, তারপরে হচ্ছে সাকিব ব্রো ছিল, সৈয়দ সাকিব আইডির নাম। তো ওই সময় ডিসকাশন করতেছিলাম যে আগামী অর্থাৎ ওই দিন তো বৃহস্পতিবার, আমরা আলোচনা করতেছিলাম আগামী সোমবার অর্থাৎ মানডে, সোমবার আমরা আনন্দী মিছিলে যাব, বুঝছো? শেখ হাসিনা হচ্ছে সানডেতে পদত্যাগ করবে, আমরা ইনশাল্লাহ বা সোমবারে পদত্যাগ করবে ইনশাল্লাহ, আমরা ওই দিন আনন্দ মিছিলে যাব। বিলিভ ইট অর নট, তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমার ভাই আছে, ভাইয়ের সাথে ডিসকাশন করছিলাম এসব বিষয় নিয়ে। তখন আমার ভাই ছিল, আমি ছিলাম, আর হচ্ছে বন্ধু বান্ধবের সাথে রেগুলার কথাবার্তা বলতে হইতো। আচ্ছা, তো জাস্ট ভাবলাম যে 22-23 তারিখে আমরা আনন্দ মিছিলে করব, ঠিক আছে? তো 22-23 তারিখে আনন্দ মিছিল করব, কিন্তু এই যে বৃহস্পতিবার যে নেট বন্ধ করে দিবে সেটা তো কেউ জানতো না, হঠাৎ করে বন্ধ করে দিল। তো পরবর্তীতে কি হইলো, আস্তে আস্তে ধীরে মাঝখান দিয়ে আমরা খুবই হতাশ হয়ে গেছিলাম। তারপর আলহামদুলিল্লাহ সবকিছু আল্লাহ তাআলার একটা ইয়ের মাধ্যমে হয়ে গেল। তার মানে দেখো, তার মানে আমরা যদি
জুলাই মাসে চিন্তা করি যে আগামী মাসের মধ্যে শেখ হাসিনা সরকার কি করবে ভাই? রিজাইন করবে। পদত্যাগ। তার মানে কোনটা হবে? দ্য গভর্নমেন্ট উইল হ্যাভ রিজাইনড। এটা হবে না? এটা হবে সঠিক উত্তর। আর আছে? হ্যাঁ, দেখো উই আর লেট, আমাদের দেরি হয়ে গেছে। দ্য ফিল্ম বাই দ্য টাইম, বাই দ্য টাইম আছে না এখানে? জি স্যার আছে। বাই দ্য টাইম, বাই দ্য টাইম বলতে কি? বিফোর। বিফোরের পর এখানে কি হয়েছে? প্রেজেন্ট টেন্স হয়েছে। তার মানে আগেরটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, Present perfect. ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। এটা যদি প্রেজেন্ট আছে ভাই, যদি প্রেজেন্ট আছে তাহলে এটা কি হবে? ফিউচার পারফেক্ট। এটা যদি ফার্স্ট হইতো, ফার্স্ট, তাহলে এটা কি হইতো? পাস্ট Present. পারফেক্ট। এই বোকা, পাস্ট পারফেক্ট। এটা যদি ফার্স্ট হইতো, গট হইতো, তাহলে এখানে কি হইতো? ফার্স্ট পারফেক্ট হইতো না? জি স্যার। এটা এখানে যেহেতু প্রেজেন্ট আছে তার মানে এটা হবে ফিউচার পারফেক্ট। তার মানে উইল অলরেডি হ্যাভ স্টার্টেড। আচ্ছা, এখানে দেখো বিফোর আছে, বিফোর এর পরে ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে পরে, তার মানে আগেরটা কি হবে? ফার্স্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট হবে। কোনটা হবে? হ্যাড লেফট। Obviously, had তারপরে দেখো, আগামী সেঞ্চুরির পূর্বে, এর পূর্বে কম্পিউটার হচ্ছে একটা প্রত্যেকটা ঘরে ঘরে একটা অবিচ্ছেদ্য একটা অংশ হবে। তার মানে কম্পিউটার উইল হ্যাভ বিকাম। 2030 সালের মধ্যে, 30 সালের মধ্যে আমরা এই ফার্মের কাজ 15 বছরের জন্য সম্পন্ন করব বা কাজ করব। তার মানে কোনটা হবে? উইল হ্যাভ উইল হ্যাভ ওয়ার্কড। এখন তোমরা লেখো 2030 সালের মধ্যে আমি বিয়ে করব, লেখো। মানে তোমাদের কথা বলতেছি, আমার কথা বলতেছি না। আমি তো বুড়া হয়ে গেছি, বুঝো না? এটা তোমরা লেখো। না 30 স্যার। সালের মধ্যে আমি বিবাহ করবো, এটা লেখো। এটা যদি না পারো তাহলে তখন বিয়ে হবে না কিন্তু। লেখো। স্যার একটা প্রশ্ন ছিল। ওকে, হাসিব হয়ে গেছে, হাসিবের বিয়া কনফার্ম। তারপরে আর কার? ছেলেদের কথাগুলো বলবো, মেয়েদের কথাগুলো বলবো না, মেয়েরা রাগ করবে পরে। ছেলেদের যাদের যাদের বিয়ে প্রয়োজন আছে সবাই এটা বাক্যটা লিখে ফেলো। স্যার বিয়ে করা হয়ে গেছে স্যার, বাক্য লিখলাম না। ওকে, বাই প্লাস ফিউচার টাইম যদি হয় তাহলে ফিউচার পারফেক্ট। তাহলে ভাইয়া এখানে আমি একটু কনফিউশন গুলো দূর করে দেই। কনফিউশন, উইদিন ব্যবহার করবা না, উইদিন ব্যবহার করবা না। বাই 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 দ্য টাইম, ইন লাগবে না, আবার বাই দ্য টাইম এর পর ইন লাগবে না। স্যার বাই দ্য টাইম আর বাই দিস টাইম কি এক? বাই দ্য টাইম এবং বিফোর টা এক, বাই দ্য টাইম এবং বিফোর। স্যার ওই যে ওইখানে যে বাই দিস নেক্সট টাইম নেক্সট মন বললেন একটা উদাহরণের মধ্যে, কোনটা ভাইয়া? এই যে এটা? এটা বাই দিস। বাইটা এখানে প্রিপোজিশন, এখানে এই অংশটুকু হচ্ছে দিস টাইম, নেক্সট টাইম। ও এই দিস, আচ্ছা। জি জি জি। এখানে দিস এবং দি একই একই, মানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে এটাও। ওইটাই বলছিলাম যে বাই দিস টাইম আর বাই দ্য টাইম কি এক কিনা, একই অর্থ হ্যাঁ দেয়। হ্যাঁ, সেম বোঝাচ্ছে। আচ্ছা, এখানে আমি কি জন্য বলতেছিলাম ভুলে গেলাম। ও আচ্ছা, কনফিউশনটা আবার একটু দূর করে দিই একটু। এখানে যে কনফিউশনটা তোমার মধ্যে একটু তৈরি হতে পারে সেই কনফিউশনটা দূর করে দিচ্ছি। হ্যাঁ, বিফোর 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 পাস্ট টেন্সের ক্ষেত্রে এবং পাস্ট পারফেক্টের ক্ষেত্রে এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স আর এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, তাই না? আর ফিউচারের ক্ষেত্রে কি হবে? বিফোর এটা হবে প্রেজেন্ট টেন্স আর এটা হবে কি? প্রেজেন্ট বানান তো হয়নি, future এটা হবে perfect. present tense, আর এটা হবে ফিউচার পারফেক্ট। বুঝতে পারছেন? তাহলে এটাতে কিন্তু কনফিউশন তৈরি করা যাবে না। আমি কিন্তু একই বিষয় বারবার বলতেছি কারণ এখান থেকে প্রশ্ন আসবে ভাই। এগুলো থেকে আমি যেগুলো বারবার করে বলতেছি এগুলো এখান থেকে প্রশ্ন আসবে। তাহলে আমাদের এখানে আজকের ক্লাস, আমি তাহলে ওভারঅল টেন্স নিয়ে যা যা শিখলাম, 1 নম্বরে আমি প্রেজেন্ট টেন্স নিয়ে একটু বলতেছি, মনোযোগ দিয়ে শুনবেন এখন। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে একটা কথা বলবেন না, একটা কথা বললে টস টস করে বেতের বাড়ি দেবে এখন। তাহলে আমি একটু মিউট করে দিই সবাইকে, প্রশ্ন ছিল স্যার। প্রশ্ন পরে নিচ্ছি। ওকে, মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন।
তাহলে আমরা 1 নম্বরে শিখেছিলাম প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের মধ্যে আমরা শিখেছিলাম হ্যাবিচুয়াল ফ্যাক্ট যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপর হয় বৈজ্ঞানিক সত্য যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, চিরন্তন সত্য যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মার্কার গুলো শিখেছিলাম। পাস্ট তারপরে শিখেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে চেঞ্জেবল সিচুয়েশন শিখেছিলাম, এবং আমরা শিখেছিলাম আরেকটা কি যেন শিখেছিলাম, চেঞ্জেবল সিচুয়েশনটা মেইনলি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানকার মধ্যে টেন্স মার্কার গুলো নাও এট দিস মোমেন্ট এবং হচ্ছে ডে বাই ডে এরকম যদি থাকে। তারপরে আমরা শিখেছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে আমরা একটা জিনিস ভালোভাবে মাথায় রাখতে হবে, টেন্স মার্কার গুলো। এখানে একটা জিনিস মাথায় রেখো, সেটা হচ্ছে জাস্ট নাউতে বিভিন্ন বইতে ভুল দেওয়া আছে। জাস্ট নাউন দিয়ে যদি হয় সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট নয়, শুধুমাত্র জাস্ট যদি হয় সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট। জাস্ট নাও দিয়ে হচ্ছে আমাদের হতে পারে প্রেজেন্ট না হয়ে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হতে পারে, অথবা কন্টিনিউয়াস টেন্স হতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। আচ্ছা, তারপরে আমরা শিখেছিলাম পাস্ট পারফেক্টের মধ্যে আমরা শিখেছিলাম যে অতীতে হয়েছিল, বর্তমানে হয় এবং ভবিষ্যতে হবে এরূপ বোঝাতে। তারপরে হচ্ছে আমরা শিখেছিলাম ইনকমপ্লিট পিরিয়ড অফ টাইম শিখেছিলাম। তারপর সময়ের উল্লেখ যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখেছিলাম। ঠিক আছে, তারপরে দিস ইজ দ্য ফার্স্ট টাইম, দিস ইজ দ্য সেকেন্ড টাইম এরকম ভাবে দেখেছিলাম। এরকম ভাবে যদি হয় ইজ যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট, আর ওয়াজ যদি থাকে ফার্স্ট পারফেক্ট। পাস্ট ইনডিফিনিটের মধ্যে যদি আসি আমরা, পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে যদি আসি তাহলে আমরা যে বই শিখেছিলাম অতীতকালের সময়ের কথা উল্লেখ থাকলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স আমাদের হবে, তাই না? আচ্ছা, তারপরে আমরা শিখেছিলাম হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের টেন্স মার্কার গুলো শিখেছিলাম। আর ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আমরা শিখেছিলাম না সরি এট দ্যাট মোমেন্ট টেন্স মার্কার হিসেবে, এবং ওয়াইল এবং ওয়েন এর ব্যবহারটা আমরা শিখেছিলাম। তারপরে হচ্ছে আমরা পাস্ট পারফেক্টের মধ্যে যদি আসি, পাস্ট পারফেক্টের মধ্যে আমরা শিখেছিলাম বিফোর এবং আফটার। বিফোরে বিফোর, আফটার আফটার। বিফোর এবং আফটার মাঝে বসতে পারে। আচ্ছা, আর এরপরে শিখেছিলাম অ্যাজ সুন অ্যাজ, নো সুনার হ্যাড দেন স্কার্স দেন হার্ডলি ওন, এবং হচ্ছে হ্যাঁ এগুলার পরে এগুলোর পরে হচ্ছে পরের অংশ, মানে when then before এর পরে হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, আগেরটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে। তারপরে আমরা ফিউচার টেন্সের মধ্যে শিখেছিলাম দুইটা ফিউচার পারফেক্ট, ফিউচার টেন্স একসাথে ব্যবহার হয় না, একটা ফিউচার হলে অপরটা প্রেজেন্ট টেন্স হয়ে থাকে। ঠিক আছে, তারপরে বিফোর এবং আফটার ফিউচার পারফেক্ট এর সাথে ব্যবহার হয়। সো যে কাজটা আগে হবে ভবিষ্যৎকালে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট, যেটা পরে হবে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট টেন্স আমরা ব্যবহার করে থাকি। এবং অ্যাজ সুন এজ এর একটা ব্যবহার আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে অ্যাজ সুন এজ এর আগে পরে দুইটা সেম টেন্স হয়ে থাকে। এই হচ্ছে ওভারঅল আমাদের এই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বা 1 মিনিটের মধ্যে আমি সবটুকুন একবারে যা যা রুলস রয়েছে সবগুলো একবারে বলে দিলাম। এখন আশা করছি ইনশাআল্লাহ তোমাদের এই ফিউচার, ও আচ্ছা সিন্স এবং ফরের ব্যবহারটা বাদ পড়ে গেছে, এটা বলতে ভুলে গেছি, এটা মাথায় থাকবে তোমাদের। তো এবং স্ট্যাটিক ভার্ব গুলো বলতে ভুলে গেছি, তো এগুলো একটু মাথায় রাখবা। আশা করছি ইনশাআল্লাহ তোমরা ভুল করবা না। এবং টেন্সে আমি আবারও মনে করে দেই, আবারও ক্লাসের মধ্যে অনেকবার বলেছি যে আমরা এখন পর্যন্ত যে 3টা টপিক পড়লাম, আজকে আমাদের 3টা টপিক মেইনলি পড়া হয়েছে, এবং এটার উপর আরেকটা ক্লাস হবে। তো সেই টপিকটা মধ্যে হচ্ছে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার থেকে একটা প্রশ্ন মাস্ট আসবে, সেন্টেন্স স্ট্রাকচার থেকে যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসবে। তারপরে হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ থেকে মাস্ট সকল বিশ্ববিদ্যালয়ে আসবে। তারপর হচ্ছে টেন্স থেকে আমরা যা যা শিখলাম এর মধ্যে থেকে 100% আমাদের প্রশ্ন আসবে। এবং এখান থেকে হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্বের অনেকাংশ আমাদের শেষ হয়ে গেছে। এবং এখান থেকে এই অংশটুকুনগুলো, এই 3টা ক্লাস যদি তোমরা ক্লিয়ার হয়ে থাকে, এইটা নিয়ে তোমরা খুব ভালো লিখতে পারার কথা, অ্যাটলিস্ট বাক্যটা সঠিক করে লিখতে পারার কথা। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে দুইটা টেন্স যখন একসাথে হয় সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, এবং আর বাকি সকল প্র্যাকটিস, আজকে তো যেহেতু আমরা প্র্যাকটিস একটু কম করছি সেজন্য আমরা বিগত সালের প্রশ্নের উপরে স্ক্রিন শেয়ার করে বাকি শুদ্ধ সকল প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। তো এর মধ্যে তোমাদের যদি এখন কোনো প্রশ্ন থাকে আমাকে একটু বলতে পারো। আমরা ক্লাস এখানে শেষ করছি তাহলে।